লাইভে আমরা ভাই। লাইভে আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা যারা যারা লাইভে জয়েন করছো সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও। যারা যারা লাইভে জয়েন করছো সবাই ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। আমার বোর্ডের লেখাটা ক্লিয়ার কিনা আর আমার কথাটা সবাই শুনতে পাচ্ছ কিনা এটা একটু সবাই কমেন্টস করে জানাও। হ্যাঁ, আমার বোর্ডের লেখাটা ক্লিয়ার কিনা এবং আমার কথাটা সবাই শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি, এটা সবাই একটু কমেন্টস করে আমাকে জানাও। আর ফ্রেন্ডসদেরকে সবাই একটু মেনশন করে দাও। ফ্রেন্ডসদেরকে সবাই একটু মেনশন করে দাও। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকে ক্লাস শুরু করব। আজকে তোমরা সবাই দেখতেছো বোর্ডে লেখা আছে, আজকে হচ্ছে আমরা পরিপাক এবং শোষণ, আমাদের জুওলজি চ্যাপ্টার 3 যেটা আছে সেটা নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করব। হ্যাঁ, শারাফ আঞ্জুম আখি বলতেছে অল ক্লিয়ার। ঠিক আছে, তাহলে ভাইয়া বা আপুরা যারা যারা জয়েন করছো সবাই ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করো। যারা যারা এই গ্রুপে আছে তোমাদের ফ্রেন্ডস যারা ক্লাস করে সবাইকে একটু মেনশন করো। আর তোমাদের যে গ্রুপটা আছে, তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সবাই হচ্ছে ওই গ্রুপটাতে একটু লিংকটা শেয়ার করে দাও। তোমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে গ্রুপটা একটু লিংকটা সবাই শেয়ার করে দাও যাতে সবাই একটু জয়েন হয়ে ক্লাসটা করতে পারে। আজকের ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব এইটা বলা যায় যে অনেকাংশে ইম্পর্টেন্ট, পরিপাক ও শোষণ ম্যাটের জন্য খুবই ইম্পর্টেন্ট বলা যায়। হ্যাঁ, এখান থেকে কিছু কিছু ম্যাটে প্রায় কোশ্চেন মানে আসছে, তো সেই হিসাবে সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করি যাতে তারাও ক্লাসটা করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করব। তোমরা মোটামুটি জয়েন হচ্ছ। আচ্ছা, এখন কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? বোর্ডের লেখাটা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? আরেকবার সবাই একটু কষ্ট করে কমেন্টস করো তো, বোর্ডের লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, কোনো ব্লারিং ইস্যু আছে কিনা, সবাই একটু কষ্ট করে কমেন্টস করো। সবাই একটু কমেন্টস করো বোর্ডের লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আর কোনো ব্লারিং ইস্যু আছে কিনা, সবাই একটু কমেন্টস করো। ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা অল্প অল্প করে একটু শুরু করি। দেখো, আজকে হচ্ছে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জুওলজি চ্যাপ্টার 3 পরিপাক এবং শোষণ, তাই না? আচ্ছা, তাহলে দেখো দুইটা পার্ট, একটা হচ্ছে পরিপাক, একটা হচ্ছে শোষণ। আজকে আমরা মোটামুটি কিভাবে আমাদের খাদ্যবস্তুটা আমাদের বিভিন্ন অর্গানে হচ্ছে পরিপাক হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। কিভাবে মুখ বিবরে পরিপাক হয়, কিভাবে পাকস্থলীতে পরিপাক হয়, কিভাবে তোমার হচ্ছে ক্ষুদ্রান্তে পরিপাক হয়। তো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং নেক্সট ক্লাসে তোমরা হচ্ছে খাদ্যবস্তুর শোষণ নিয়ে জানবা। কি নিয়ে জানবা বলো? খাদ্যবস্তুর শোষণ। তাহলে দেখো, অধ্যায়টার নামই হচ্ছে পরিপাক এবং শোষণ। তাহলে পরিপাক কি জিনিস এইটা একটু আমাদের জেনে নেওয়া দরকার, তাই না? আচ্ছা, এখন হচ্ছে পরিপাক। দেখো, আমি একটা কথা একটু লিখছি, দেখো, জটিল খাদ্য হরমোন আর এনজাইমের সহায়তায় সরল খাদ্যে পরিণত করবে। দেখো, মাত্র 3টা কথা লিখছি। জটিল খাদ্য, জটিল এবং অগ্রহণীয় খাদ্য যেটা আসলে আমরা পরিপাক হইতে পারে না বা পরিপাক করতে পারি না, সেই জটিল এবং অগ্রহণীয় খাদ্যকে হরমোন এবং এনজাইমের সহায়তায় ভেঙে সরল এবং শোষণ উপযোগী খাদ্যে পরিণত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি পরিপাক।
বা ডাইজেশন, তাই না? আচ্ছা, তাহলে তিনটা কাজ জাস্ট মনে রাখতে হবে, তিনটা কথা। জটিল খাদ্য যেটা আসলে আমরা গ্রহণ করতে পারি না, ওইটাকে কি হরমোন আর এনজাইমের সহায়তায় ভাঙতেছি। ভেঙে কি করব? ভেঙে হচ্ছে সরল আর শোষণ উপযোগী, যেটা আমরা শোষণ করতে পারবো, সেই শোষণ উপযোগী খাদ্যে পরিণত করব। সেই প্রক্রিয়াটিকে বলা হয় হচ্ছে পরিপাক বা ডাইজেশন। মনে থাকবে? তাহলে পরিপাক বা ডাইজেশনে মাত্র তিনটা কথা মনে রাখবো। আবার বলি, জটিল খাদ্যকে সরল ও শোষণ উপযোগী খাদ্যে পরিণত করতে হবে হরমোন আর এনজাইমের সহায়তায়। এটুকু ক্লিয়ার? দেন দেখো, পাশে গোলের মধ্যে কয়েকটা কথা আমি লিখে রাখছি। কেন লিখে রাখছি? কারণ আমি আজকে যে টপিকস গুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট দুইটা কথা, দুই তিনটা কথা তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট, বাসা বাসা দুই তিনটা জিনিস লিখে রাখছি। হরমোন দ্রুত ধ্বংস হয়। কোশ্চেন আসবে, নিচের কোন হরমোন দ্রুত ধ্বংস হয়? নিচের কোন হরমোন ধীরে ধীরে ধ্বংস হয়? ঠিক আছে, কোন হরমোন দ্রুত ধ্বংস হয়, কোন হরমোন ধীরে ধীরে ধ্বংস হয়? তাহলে হরমোন দ্রুত ধ্বংস হচ্ছে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন। এটা আমরা পরবর্তীতে পড়বো, কিন্তু তার আগে আমি এটা লিখে রাখছি কেন? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা অবজেক্টিভ, যে অ্যালডোস্টেরন এবং টেস্টোস্টেরন এই দুইটা হরমোন হচ্ছে দ্রুত ধ্বংস হয়, খুব দ্রুত ধ্বংস হয়ে যায়। আর ধীরে ধীরে ধ্বংস হয় কারা বলো? ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন। ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন। তাহলে কোশ্চেন আসে, নিচে কোন হরমোনটা দ্রুত ধ্বংস হয় না? দ্রুত ধ্বংস, তাহলে দ্রুত ধ্বংস হয় কারা? অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন। এই দুইটা বাদে অন্য কোনো কিছু অপশনে দিয়ে দেয়, ম্যাট আমাদের কি ম্যাট পরীক্ষা দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে দেখো, হরমোন দ্রুত ধ্বংস হয় হচ্ছে অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, আর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন। এখন ইনসুলিন, গ্লুকাগনের কি কাজ, এটা আমরা পরবর্তীতে পড়বো। আর এইখানে তুমি শুধু এই দুইটা কথাই মনে রাখো, যে কোনটা দ্রুত ধ্বংস হয়, কোনটা ধীরে ধীরে ধ্বংস হয়, মনে থাকবে? আচ্ছা, এবারে দেখো, পিত্ত রস তৈরি করে। দেখো, পিত্ত রস নিয়ে আমি মাত্র তিনটা কথা লিখছি। যদি পিত্ত রস নিয়ে কোশ্চেন আসে, তাহলে লিখে রাখো, এই তিনটা কথা থেকে একটা কোশ্চেন তুমি পাবাই যদি পিত্ত রস থেকে কোশ্চেন আসে তোমার। দেখো, পিত্ত রস তৈরি করে কে বলো? যকৃৎ। যকৃৎ হচ্ছে পিত্ত রস তৈরি করে, মনে রাখতে হবে, পয়েন্ট টু বি নোটেড। তৈরি করে যকৃৎ, জমা থাকে পিত্তাশয়ে। পিত্তাশয় হচ্ছে পিত্ত জমা থাকে, আর পিত্ত রসে কোনো এনজাইম থাকে না, মনে রাখতে হবে। তাহলে আমি কি বলছি? পিত্তরস তৈরি করে, এইটা গোল দিতে হবে বইয়ে। পিত্তরস তৈরি করে কথাটা কি বলো? যকৃৎ, জমা থাকে পিত্তাশয়ে, আর কোনো এনজাইম থাকে না পিত্তরসে। একমাত্র পিত্তরসে কোনো এনজাইম থাকে না, লালা রসে এনজাইম থাকে। অন্য যে কোনো রস, আমাদের অন্য যে কোনো দেহের যে কোনো রসে এনজাইম থাকবে, পিত্তরসে এনজাইমটা থাকবে না, মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো, আমার এই যে পরিপাক নিয়ে কিছু কথা বললাম, আর হরমোন নিয়ে দুইটা কথা, পিত্তরস নিয়ে দুইটা কথা, ঠিক আছে? সবাই একটু কমেন্টস করে ফেলো তো, কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়? কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়? সবাই কমেন্টস করো, দেখি কে কে বুঝতে পারছো কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়। কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়? সবাই কমেন্টস করে ফেলো, কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়? আচ্ছা, কমেন্টস দেখি কার কার কমেন্টস আসতেছে। কোন হরমোন গুলা দ্রুত ধ্বংস হয়? নিহাল, কমেন্টস করো তো। কমেন্ট করছে সারাফ আঞ্জুম আখি, অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন, সানজিদা আচ্ছা, আঞ্জুম, নাসরিন জামান, থ্যাংক ইউ। সবাই অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন বলতেছে ভাই। ও আচ্ছা আচ্ছা, যারা অ্যালডোস্টেরন, টেস্টোস্টেরন বলতেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরকম ভাবে ক্লাসে মনোযোগটা ধরে রাখতে হবে, কারণ কি, আমরা ক্লাসে পড়াটা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? যেহেতু আমরা এখন নিজেরাই খুবই সংকটে আছি, সেকেন্ড টাইম মানে একদম এক পা কবরে আর এক পা পৃথিবীতে, ঠিক আছে? আমাকে যেভাবেই হোক পৃথিবীতে চলে আসতে হবে, কবর থেকে উঠে, ঠিক আছে? যদি সেটা মানে ধরো ওই দিক দিয়ে সম্ভব না, যাই হোক, এখন হচ্ছে তোমার দেখো, তোমার কি, আমার এখন যে আমাদের সিচুয়েশন, এই সিচুয়েশনে আমরা ক্লাসে পড়াটা মুখস্থ করে ফেলবো। তাহলে বলতে পারো, ভাইয়া তাহলে বাসায় বসে কি করব অন্য টাইমটায়? হ্যাঁ, অন্য টাইমটায় আমি মানে আমরা যে ক্লাসগুলা, মানে যে টপিকসের উপর ক্লাসগুলা নিচ্ছি, ওই টপিকসের উপরে তোমার কাছে যত বই আছে, সবগুলা বইয়ের তোমার যে এমসিকিউ আছে, সব এমসিকিউ গুলা প্র্যাকটিস করবা বাসায় বসে বসে, ঠিক আছে? ধরো এই যে আমি আজকে যে অংশটুকু পড়াবো, এটা বইয়ের থেকে যে অংশটা পড়াবো ইনশাল্লাহ ক্লাসে মুখস্থ হয়ে যাবে, পরিপাক ও শোষণ। তাহলে বাসায় বসে কি করবা? বাসায় তোমার কাছে যতগুলা প্র্যাকটিস বুক আছে, যতগুলা এমসিকিউ টাইপের বই আছে, সবগুলো থেকে এমসিকিউ তোমাকে সলভ করতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবা, এটা আমরা অ্যাডমিশনের টাইমে প্রায়ই বলি, যে যত বেশি এমসিকিউ তে বস, সে অ্যাডমিশনের বস,
অ্যাডমিশনের বসকে যে এমসিকিউ যত বেশি সলভ করবে সে কি অ্যাডমিশনও ভালো করবে। বইয়ের তোমার কি বইয়ের যে কোনো দাম নেই সেটা আমি বলতেছি না, কিন্তু বইয়ের দাম তখনই তোমার কাছে বইয়ের দাম তখনই তুমি পাবা যখন তুমি বেশি বেশি এমসিকিউটা সলভ করবা, ঠিক আছে। এই জন্য তাহলে হচ্ছে আমরা তোমার হচ্ছে আমাদের ক্লাসের বাইরে দু একটা কথা বলবো, ঠিক আছে। আশা করি এই কথাগুলো তোমাদের জন্য অনেক বেশি উপকারী হবে। আচ্ছা, এখন হচ্ছে দেখো পরিপাক। পরিপাক মানে আমি বললাম তিনটা কথা, জটিল বস্তুকে, জটিল খাদ্য বস্তুকে সরল খাদ্যে পরিণত করবে কে? হরমোন আর এনজাইম, ঠিক আছে। এখন এই যে আমি পরিপাকটা, নিশ্চয়ই এই পরিপাকটা একটা তন্ত্রের মাধ্যমে সাধিত হয়। এই যে পরিপাক কাজ একটা তন্ত্রের মাধ্যমে সাধিত হয়, এই তন্ত্রটাকে বলা হয় পরিপাক তন্ত্র। কি তন্ত্র বলো? পরিপাক তন্ত্র। যে তন্ত্রের মাধ্যমে পরিপাক ক্রিয়াটা সাধিত হয় সেটাকে বলা হয় পরিপাক তন্ত্র, যেটার অপর নাম হচ্ছে পৌষ্টিক তন্ত্র। পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র মনে থাকবে। তাহলে যে তন্ত্রের মাধ্যমে পরিপাকটা সংঘটিত তাকে পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র বলে। খুবই সহজ একটা এমসিকিউ, তাই আমি বেশি গুরুত্ব দিলাম না। তাহলে দেখো পরিপাক তন্ত্র বা পৌষ্টিক তন্ত্র এটা আমি মুছে দিলাম, ঠিক আছে। এখন দেখো পৌষ্টিক তন্ত্র, এই যে পৌষ্টিক তন্ত্র বললাম না, পৌষ্টিক তন্ত্র, এই পৌষ্টিক তন্ত্রের আবার দুইটা ভাগ আছে। কয়টা ভাগ বলো? দুইটা ভাগ। একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী আর হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে। দুইটা ভাগ, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। তাহলে পৌষ্টিক তন্ত্র বা পরিপাক তন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে পৌষ্টিক নালী, একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি, মনে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের দেখো পৌষ্টিক নালী নিয়ে কিছু কথা আমরা শিখবো, পৌষ্টিক গ্রন্থি নিয়ে কিছু কথা আমরা শিখবো। চলো আমরা একটু পৌষ্টিক নালী নিয়ে শিখে আসি, যে পৌষ্টিক নালীর মধ্যে আমাদের কি কি আছে। পৌষ্টিক নালীর মধ্যে আমাদের কি কি আছে। আচ্ছা, এখন হচ্ছে দেখো পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীর মধ্যে, এই পৌষ্টিক নালীটা প্রায় 8 থেকে 10 মিটার লম্বা। কত বলো? 8 থেকে 10 মিটার, অনেক বড়, তাই না? তাহলে পৌষ্টিক নালীটা প্রায় হচ্ছে 8 থেকে 10, তাহলে এর মধ্যে অনেকগুলা জিনিসপাতি থাকবে, তাই না? আলটিমেটলি কিন্তু বোঝা যায় এর মধ্যে অনেকগুলা জিনিস থাকবে। যেমন ধরো মুখছিদ্র থাকবে, মুখ বিবর থাকবে, ঠিক আছে। তারপরে গলবিল থাকবে, কি থাকবে বলো? গলবিল। অন্ননালী থাকবে, পাকস্থলী থাকবে, পাকস্থলী। আরো দুইটা জিনিস কি বলো? ক্ষুদ্রান্ত্র আর হচ্ছে বৃহদান্ত্র, ঠিক আছে। তাহলে দেখো কতগুলা জিনিস আছে, ঠিক আছে। মুখছিদ্র এটা কেন দিলাম আমি, এটা কেন লিখলাম? নিশ্চয়ই এখান থেকে কোশ্চেন আসবে। নিচের কোনটা পৌষ্টিক নালীর অংশ নয়, নিচের কোনটা পৌষ্টিক নালীর অংশ নয়, তখন অ্যান্সার করতে তোমাকে এই জিনিসগুলা লাগবে। তাহলে তুমি যদি না জানো পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে, তুমি অ্যান্সার করতে পারবা? পৌষ্টিক নালীর অংশ কারা? মুখছিদ্র, মুখ বিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী, ঠিক আছে। দেখো দুইটা তোমার কি গলবিল, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্তর, বৃহদান্ত্র, এই সবগুলো হচ্ছে কিসের অংশ বলো? পৌষ্টিক নালীর অংশ। মনে থাকবে, এইখান থেকে এইটুকু একটু মনে রাখো। এরপর হচ্ছে আমাদের দেখো এখানে আরেকটা অবজেক্টিভ আছে, পৌষ্টিক নালী প্রায় কত মিটার লম্বা? 8 থেকে 10 মিটার লম্বা, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার আমরা একটু চলো আমরা হচ্ছে জাস্ট হচ্ছে প্রাথমিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আগে জেনে নিচ্ছি। দেখো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্রান্ত না, ক্ষুদ্রান্তের কয়টা অংশ বলো তো? আমরা সবাই কিন্তু জানি কয়টা অংশ? 3টা অংশ। কয়টা অংশ বলো? 3টা অংশ। ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম, তাই না? ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম, ঠিক আছে। তাহলে এই 3টা অংশ, ক্ষুদ্রান্তের 3টা অংশ, ডিওডেনাম, জেজুনাম আর হচ্ছে ইলিয়াম। আর বৃহদান্ত্রের কয়টা অংশ? 3টা অংশ, সিকাম, কোলন, মলাশয়। সিকাম, কোলন আর কত? আর কি? মলাশয়, ঠিক আছে। তাহলে দেখো ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা অংশ। কোশ্চেন আসে নিচের কোনটা ক্ষুদ্রান্তের অংশ নয়, ঠিক আছে। সহজ কোশ্চেন, খুবই সহজ, এই জন্য আর বেশি টাইম আমরা এখানে দিব না। তাহলে দেখো ক্ষুদ্রান্তের 3টা অংশ একটু জেনে রাখো, একটু মাথায় রাখো, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। দেখো বৃহদান্ত্রের কয়টা অংশ বলছি? বৃহদান্ত্রর 3টা অংশ, 3টা অংশ, ঠিক আছে। এক হচ্ছে সিকাম, যেখানে অ্যাপেন্ডিক্স থাকে। সিকামে কি থাকে বলতো? অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কোলন।
কোলনের আবার প্রকারভেদ আছে। কোলন আছে আবার 4 ভাগে ভাগ করা যায়। কোলনকে কয় ভাগে ভাগ করা যায় বলো? 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, ইংরেজিতে বলা হয় অ্যাসেন্ডিং কোলন, ঠিক আছে। আরেকটা হচ্ছে অনুপ্রস্থ কোলন, অনুপ্রস্থ ট্রান্সভার্স কোলন, ঠিক আছে। একটা হচ্ছে নিম্নগামী কোলন, যেটাকে বলা হয় ইংলিশে ডিসেন্ডিং কোলন, আর হচ্ছে সিগময়েড কোলন, ঠিক আছে। তাহলে আমি কেন ইংলিশ টার্মগুলো বলতেছি, ইংলিশ টার্মগুলো বলারও কিন্তু একটা উদ্দেশ্য আছে। মাঝে মাঝে এই তোমার অনুপ্রস্থ না দিয়ে বলবে ট্রান্সভার্স কোলন, অপশন ইউজ করবে, অপশনে ইউজ করবে ট্রান্সভার্স কোলন, অপশন ইউজ করবে অ্যাসেন্ডিং কোলন, অপশন ইউজ করবে ডিসেন্ডিং কোলন। কিন্তু তুমি তো পড়ে গেছো অনুপ্রস্থ, পড়ে গেছো ঊর্ধ্বগামী, পড়ে গেছো নিম্নগামী, তাহলে কি পারবা তুমি? পারতে হবে কিন্তু। এই জন্য আমাদের সব ধরনের প্রিপারেশন নিয়ে যাইতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এইটা হচ্ছে কি বলো, ঊর্ধ্বগামী। একটা হচ্ছে ঊর্ধ্বগামী কোলন, যেটাকে ইংলিশে কি বলা হয়? অ্যাসেন্ডিং কোলন। তারপর হচ্ছে অনুপ্রস্থ কোলন, যেটাকে বলা হয় ট্রান্সভার্স কোলন। তারপর হচ্ছে নিম্নগামী কোলন, যেটাকে বলা হয় ডিসেন্ডিং কোলন। আর হচ্ছে কি বলো? সিগময়েড কোলন, সিগময়েড কোলন, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমি কি কোলনের হচ্ছে প্রকারভেদ, কোলন কয় ভাগে ভাগ করা যায় এটা আমরা জানলাম। এখন দেখো ঊর্ধ্বগামী কোলন, এটা হচ্ছে 15 সেন্টিমিটারের মতো হয়ে থাকে, ঠিক আছে। এখন অনেকে ধরো এই নিয়ে মারামারি শুরু করে যে ভাইয়া আজমল স্যারের বইতে 15 আছে, তাহলে আলিম স্যারের বইতে তো আছে হচ্ছে 16.23456, ঠিক আছে, আমি কোনটা পড়বো? হ্যাঁ, কিন্তু এটা নিয়ে করা যাবে না, কারণ ইনফরমেটিভ যেগুলো আছে সংখ্যাভিত্তিক তথ্যগুলা, এইগুলা কিন্তু কি বলতো, এগুলো এতটা ইম্পর্টেন্ট না। মেডিকেলে এই তোমার ইনফরমেটিভ মানে তোমার সংখ্যাভিত্তিক তথ্যগুলা মানে বাদ দেওয়ার চেষ্টা করে, প্রশ্ন করার সময় বাদ দেওয়ার চেষ্টা করে, কারণ কি হয়েছে, মারামারি লেগে যায়, আজমল দিবে না আলিম দিবে, ঠিক আছে। আর যেগুলো আসে, যদিও এসে যায়, সেগুলো খুবই নরমালটা দেয়, খুবই নরমাল, ঠিক আছে। তাহলে এইটাই আমি মোটামুটি গ্রহণযোগ্য এমন একটা মান বলছি। ঊর্ধ্বগামী কোলন হচ্ছে 15 সেন্টিমিটার, অনুপ্রস্থ কোলন হচ্ছে কত বলো? 25 থেকে 30 সেন্টিমিটার, 25 থেকে 30। নিম্নগামী কোলন হচ্ছে কত বলো? 20 থেকে 25 সেন্টিমিটার, 20 থেকে 25 সেন্টিমিটার, ঠিক আছে। জাস্ট এই তোমার হচ্ছে তোমার মাপগুলা একটু মাথায় রাখলে ভালো হয় তোমাদের জন্য। এরপর হচ্ছে দেখো মলাশয়, সিকাম কোলন, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা, মলাশয় হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা। তাহলে সিকামে কি থাকে? অ্যাপেন্ডিক্স থাকে, অ্যাপেন্ডিক্স যাকে বলা হয় উদরীয় টনসিল। অ্যাপেন্ডিক্সের একটা নাম হচ্ছে উদরীয় টনসিল, অপর নাম, ঠিক আছে। মাঝে মাঝে তোমার অ্যাপেন্ডিক্স না বলে অপশনে উদরীয় টনসিলও ইউজ করতে পারে, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স বা উদরীয় টনসিল বইয়ে লেখা নাই, তোমরা একটু কি করবা, নোট করে নিবা, ঠিক আছে। তাহলে অ্যাপেন্ডিক্স বা উদরীয় টনসিল বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো সিকামে কি থাকে? অ্যাপেন্ডিক্স যুক্ত থাকে। তাহলে এভাবে কোশ্চেন আসবে, অ্যাপেন্ডিক্স কোন অঙ্গের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, অথবা অ্যাপেন্ডিক্স বৃহদান্ত্রের কোন অংশের সাথে যুক্ত থাকে? সিকামের সাথে। কোলন 4 ভাগে ভাগ করা যায়, একটু মনে রাখবা, ঊর্ধ্বগামী বা কি বলো অ্যাসেন্ডিং, অনুপ্রস্থ বা ট্রান্সভার্স, নিম্নগামী বা ডিসেন্ডিং, আর কি বলো সিগময়েড কোলন, যেখানে আলটিমেটলি মলটা জমা থাকে, ঠিক আছে। আর হচ্ছে মলাশয় হচ্ছে 5 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, সবাই কমেন্টস করে ফেলো, সবাই কমেন্টস করে ফেলো তো যে তোমার কোলন, কোলনের কয়টা ভাগ আছে, কোলনের কয়টা ভাগ আছে, সবাই কমেন্টস করে ফেলো, কোলনের ভাগ কয়টা? কোলনের ভাগ কয়টা, সবাই কমেন্টস করে ফেলো। কমেন্ট আসছে, অভিষেক সরকার বলছে 4টা, জান্নাতুল কণা 4, নাসরিন জামান 4, সারাফ আঞ্জুম আখি 4, মুন্নি মুন্নি 4, সবাই 4টা বলতেছে ভাইয়া। সবার 4? হ্যাঁ, সবার 4। সবার 4টা কি? কোলন। কোলন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবার 4টা কোলন, এবার ঠিক আছে। নাহলে সবাই 4 4 করতেছে, 4টা আসলে কি, অন্য কিছু তো ধরা যাবে না। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তোমার দেখো এরপরে হচ্ছে তোমার আমরা এরপর আমরা কি নিয়ে আলোচনা করব? তাহলে আমাদের হচ্ছে দেখো, আমরা এতক্ষণ কিন্তু পৌষ্টিক নালীর মধ্যে আছি, আমরা এখনো পৌষ্টিক নালীর মধ্যে আছি, পৌষ্টিক গ্রন্থিতে এখনো ঢুকতে পারি না। এখন পৌষ্টিক গ্রন্থি নিয়ে চলো একটু আলোচনা করি। পৌষ্টিক গ্রন্থি, পৌষ্টিক গ্রন্থির মধ্যে দেখো পৌষ্টিক গ্রন্থি, ঠিক আছে, পৌষ্টিক গ্রন্থিরও পৌষ্টিক নালীর মতো অনেকগুলা ভাগ আছে। লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই সবগুলো হচ্ছে পৌষ্টিক গ্রন্থির অন্তর্গত, ঠিক আছে। কি কি বলছি আবার বলতেছি, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্ত্রিক গ্রন্থি, এই সবগুলো কিন্তু গ্রন্থি। যকৃৎকে বলা হয় মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি, তোমরা আলটিমেটলি সবাই জানো, ঠিক আছে। তাহলে দেখো পৌষ্টিক গ্রন্থির মধ্যে হচ্ছে কি বলো, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্নাশয়,
তারপর হচ্ছে তোমার কি বলো গ্যাস্ট্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আর হচ্ছে আন্ত্রিক গ্রন্থি। ঠিক আছে, আন্ত্রিক গ্রন্থি। যাই হোক, এখন হচ্ছে আন্ত্রিক গ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, লালা গ্রন্থি, যকৃৎ, অগ্ন্যাশয়, এই পাঁচটা হচ্ছে কি বলো পৌষ্টিক গ্রন্থির অন্তর্গত। ঠিক আছে, এখন দেখো এই লালা গ্রন্থি আবার কয় জোড়া জানো? লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া বা 6টা, 3 জোড়া বা 6টা। ঠিক আছে, তাহলে এই লালা গ্রন্থি হচ্ছে 3 জোড়া, 3 প্রকারের, 3 প্রকার নাম প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল। দেখাইতে পারতেছি না, লিঙ্গুয়া মানে কি জিহ্বা, জিহ্বার নিচে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, ম্যান্ডিবল মানে কি নিম্ন চোয়াল, ম্যান্ডিবল মানে হচ্ছে নিম্ন চোয়াল, তাহলে সাবম্যান্ডিবুলার চোয়ালের নিচে। ঠিক আছে, চোয়ালের নিচে। আর প্যারোটিড কানের নিচে, দুই পাশে কানের নিচে থাকবে। প্যারোটিড কয় জোড়া থাকবে? 1 জোড়া। সাবম্যান্ডিবুলার কয় জোড়া? 1 জোড়া। সাবলিঙ্গুয়া, লিঙ্গুয়া মানে জিহ্বা। ঠিক আছে, তাহলে সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে জিহ্বার নিচে। ঠিক আছে, তাহলে সাবলিঙ্গুয়াল, এই 3 জোড়া হচ্ছে লালা গ্রন্থি। 3 জোড়া কি বলো? লালা গ্রন্থি অবস্থান করে। কোশ্চেন আসে নিচের কোনটা লালা গ্রন্থির প্রকারভেদ নয়? এটা ম্যাথ কোশ্চেন। প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি, কোনটা হবে? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি। দেখি কেমন মনে আছে, কমেন্টস করো তো সবাই। নিচের কোনটা লালা গ্রন্থির প্রকারভেদ নয়? প্যারোটিড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, সাবম্যাক্সিলারি। আচ্ছা, এরপরে দেখো আমরা লালা গ্রন্থি পড়লাম, এরপরে হচ্ছে আমাদের পড়তে হবে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, আন্ত্রিক গ্রন্থি, যকৃৎ আর অগ্ন্যাশয়। আমি যকৃৎ সম্পর্কে কিছু কথা বলবো। যকৃৎ, যকৃৎকে বলা হয় মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি। কি বলো? মানবদেহের সবচেয়ে বড়। কেন বড় গ্রন্থি? কারণ এরা এতটাই বড় যে এদের ওজন আমাদের দেহের মোট ওজনের 3 থেকে 5%। যকৃতের ওজন হচ্ছে প্রায় 1.5 থেকে 2 কেজি। যকৃতের ওজন কত? 1.5 থেকে 2 কেজি, 2 কেজি। এটা হচ্ছে আমাদের দেহের ওজনের 3 থেকে 5%। কত পার্সেন্ট বলো? 3 থেকে 5%। আমরা এতটুকুই জেনে রাখলাম যকৃৎ সম্পর্কে। পরবর্তী টপিকসে আমরা যকৃৎ নিয়ে আরো ডিটেইলসে জানবো। ঠিক আছে, এবার দেখো অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়ের জাস্ট 2টা কথা আমি বলে রাখি এখন। অগ্ন্যাশয় হচ্ছে একটা মিশ্র গ্রন্থি। কি বলো? মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থির কাজ হচ্ছে এরা বহিঃক্ষরা গ্রন্থিও হবে, অন্তঃক্ষরা গ্রন্থিও হবে। তার মানে এরা বহিঃক্ষরা গ্রন্থির মতো কাজ করবে, অন্তঃক্ষরা গ্রন্থির মতো কাজ করবে। ঠিক আছে, এখন বহিঃক্ষরা কি জিনিস? বহিঃক্ষরা যে সকল গ্রন্থি এনজাইম নিঃসরণ করবে, আর অন্তঃক্ষরা কি? হরমোন নিঃসরণ করবে। তার মানে আমরা পরোক্ষভাবে বলতে পারি অগ্ন্যাশয় থেকে হরমোন প্লাস এনজাইম দুইটাই নিঃসরিত হয়। এই জন্য অগ্ন্যাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এই 3 শয় মিলে কি হয় বলো? মিশ্র গ্রন্থি। অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, মনে রাখতে হবে। তাহলে 3টা হচ্ছে মিশ্র গ্রন্থি। কোশ্চেন আসে নিচের কোনটা মিশ্র গ্রন্থির প্রকারভেদ নয়? এগুলো হচ্ছে মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে দেখো অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয়, এগুলো সব কি? মিশ্র গ্রন্থি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে আপাতত এইটুকু জানলেই হবে। আচ্ছা, তাহলে সবাই একটু কমেন্টস করে ফেলো তো, সবাই কমেন্টস করো। আমাদের পূর্ণবয়স্ক মানুষের যকৃতের ওজন কত কেজি? একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃতের ওজন কত কেজি? একটু আগে আমি বলছি, একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃতের ওজন কত কেজি? কমেন্টস আসতেছে। একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃতের ওজন কত কেজি? আচ্ছা, শারাফ আঞ্জুম আখি, পুষ্পিতা রায়, সুখী, সানজিদা নিজুম, মুন্নি, কণা। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই কমেন্টস করবা, বুঝছো? কমেন্টস করলে কি হয়? কমেন্টস করলে একবার লেখা হয়ে যায় না? একবার লেখা মানে কয়বার পড়া? 10 বার পড়ার সমান। ঠিক আছে, তোমাদের কি এখানে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা হচ্ছে এবার একটু লালা রস নিয়ে পড়ি। লালা রস। ঠিক আছে, লালা গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হয় সেই রসটাকে বলা হয় লালা রস। ঠিক আছে, লালা গ্রন্থি থেকে যে রসটা নিঃসৃত হবে সেই রসটাকে কি বলা হয়? লালা রস। ঠিক আছে, আচ্ছা এখন এই লালা রসের প্রায় 95.5% হচ্ছে পানি। কত পার্সেন্ট? 95.5% হচ্ছে পানি। একজন পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে।
একজন পূর্ণবয়স্ক মানুষ, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন প্রায় 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। ঠিক আছে, আচ্ছা এর থেকে কম লালা যদি ক্ষরিত হয় তাহলে সেই যে রোগটা, ওই রোগটাকে বলবো আমরা ডিসজিউসিয়া। এভাবে ভাগ ভাগ করে উচ্চারণ করো, ডিসজিউসিয়া। তাহলে কম লালা নিঃসরণকারী মানুষেরা কি বলো, ডিসজিউসিয়া রোগে আক্রান্ত। ঠিক আছে, তাহলে দেখো এটা একটু লিখে নিবা, ডিসজিউসিয়া। ঠিক আছে, ডিসজিউসিয়া হচ্ছে কি বলো, কম লালা, এর থেকে যদি কম লালা ক্ষরিত হয়। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল রেঞ্জ। ঠিক আছে, 1200 থেকে 1500 মিলিলিটার, এর থেকে কম লালা নিঃসরণকারী ব্যক্তিরা কি রোগে আক্রান্ত, ডিসজিউসিয়া। লালা রস 95.5% হচ্ছে পানি। লালা রসের প্রকৃতি কেমন, অম্লীয় না ক্ষারীয়, অম্লীয়। লালা রসের প্রকৃতি কেমন হচ্ছে, অম্লীয়। কখনো লালা রস নিজে নিজে খেয়ে দেখছো? কেউ মিথ্যা কথা বলবা না, অনেকে কিন্তু তোমাদের অভ্যাস আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে দেখো লালা রস, এটা যখন তোমরা খাবা তখন দেখবে এটা টক টক, ঠিক আছে, একটু টক টক জাতীয়। ঠিক আছে, এখনই একবার খেয়ে দেখো, টেস্ট করে দেখো। যাই হোক, এখন হচ্ছে দেখো এটা হচ্ছে অম্লীয়। ঠিক আছে, অম্লীয়, যার পিএইচ হচ্ছে 7 থেকে কম। ঠিক আছে, লালা রসের পিএইচ হচ্ছে 7 থেকে কম, এটা হচ্ছে অম্লীয়। প্রকৃতিটা কেমন, অম্লীয়। মনে থাকবে লালা রস থেকে লালা রস সম্পর্কে এই ইনফরমেশন গুলো জানলে আমাদের মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ওকে, দেখো লালা রস সম্পর্কে এইগুলো আমরা জানলাম। তাহলে সবাই কমেন্টস করে ফেলো তো, একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন কি পরিমাণে লালা ক্ষরিত হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কি পরিমাণে প্রতিদিন কি পরিমাণে লালা ক্ষরিত হয়, সবাই কমেন্টস করো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দন্ত সংকেত নিয়ে কথা বলবো। দন্ত সংকেত, যে সংকেতের মাধ্যমে আমরা মূলত দাঁতের সংখ্যা কয়টা, দাঁতের প্রকৃতি কি, কোন দাঁত দিয়ে আমরা কি করি, হ্যাঁ ঠিক আছে, এইগুলো সম্পর্কে জানি, সেই সংকেতটাকে বলা হয় দন্ত সংকেত। ঠিক আছে, আচ্ছা এই দন্ত সংকেত হচ্ছে দুই ধরনের মানুষের ক্ষেত্রে দুই রকম। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে একরকম, শিশুদের ক্ষেত্রে একরকম। তোমরা যারা আমার ক্লাস করতেছো তারা সবাই প্রাপ্তবয়স্ক, আমি হচ্ছে শিশু। ঠিক আছে, আচ্ছা তাহলে শিশুদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে মনে রাখবা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দাঁতের সংখ্যা 32টা। বলে না তোর চর মারে 32 পাটি দাঁত ফেলাই দিব, বলে না? হ্যাঁ, তুই মানে তোমরা যখন দাঁত দুষ্টুমি করি বাবা মা কিন্তু প্রায় বলে চর মেরে কি 32 পাটি দাঁত ফেলাই দিব, অথচ কিন্তু তোমাদের অনেকের তখন 32 পাটি দাঁতই হয় না। ঠিক আছে, তাহলে দেখো তোমার মানুষের, প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। এখন 32টা কিভাবে আসে এটা আমরা সংকেতের মাধ্যমে বুঝবো। ঠিক আছে, দেখো প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত, প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে দন্ত সংকেত হচ্ছে, আগে লিখে নিবা আইসিপিএম। ঠিক আছে, আইসিপিএম, আর এটা হচ্ছে আমরা যখন হচ্ছে জুলজি পড়ছি আইসিবিএন আইসিজেডএন পড়ছি না, সেরকম আইসিপিএম। এটা কিন্তু ওইটার মতো কোনো সংস্থা না। এই আই ফর হচ্ছে ইনসিসর, সি ফর হচ্ছে ক্যানাইন, আই ফর হচ্ছে ইনসিসর, সি ফর ক্যানাইন, পি ফর প্রিমোলার, আর এম ফর মোলার। ঠিক আছে, বাংলা যদি বলি, ইনসিসর মানে হচ্ছে কর্তন, ক্যানাইন মানে ছেদন, প্রিমোলার মানে অগ্রপেশন, আর মোলার মানে পেশন। ঠিক আছে, তাহলে দেখো আইসিপিএম কোনটার মানে কি এটা আমাদের জানতে হবে। ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে কি মোলার। ঠিক আছে, কর্তন, ছেদন, অগ্রপেশন আর হচ্ছে পেশন। ঠিক আছে, আইসিপিএম। তাহলে দেখো আমি জাস্ট একটু ফুল মিনিংটা লিখলাম। দেখো আমাদের কিভাবে লিখতে হয়, তাহলে উপরে আইসিপিএম লিখবো, নিচে আইসিপিএম লিখবো, তারপরে মনে রাখবা 21-23। এবারে মনে রাখবা 21-23 কি মনে রাখবা, দেখো আমি লিখে দিচ্ছি 21, তার মানে 2 1 2 3, 2 1 2 3। তাহলে দেখো 21-23, এবারে মনে রাখো আইসিপিএম 21-23, একবারে আইসিপিএম 21-23। তাহলে দেখো 2 1 2 3। তাহলে দেখো এই যে তোমার সংখ্যাটা বলো তো কত হইছে, 2 আর 1 3, 3 আর 2 5 আর 3 8। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এক পাটি মানে হচ্ছে এই যে উপরের চোয়ালের যে এই তোমার হচ্ছে এই পাশের অংশ, এইখানে হচ্ছে 8টা দাঁত থাকবে। ঠিক আছে, আর উপরের চোয়ালের এই পাশের অংশে 8টা দাঁত, তাহলে 8 আর 8 16টা, 8 আর 8 16টা, আর নিচের চোয়ালের এই পাশের অংশে 8টা, এই পাশের অংশে 8টা, মোট হচ্ছে কয়টা, 32টা। এটা কিন্তু তোমাদের দেখালাম, আমার না কিন্তু তোমাদেরটা।
ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো হচ্ছে ICPM 21-23, ঠিক আছে। আই ফর ইনসেসর, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার, কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কেন আমি বাংলাটা বলতেছি, কেন বাংলাটা বলতেছি, কারণ মাঝে মাঝে কোশ্চেন আসে ক্যানাইন দাঁত খাদ্যের ক্ষেত্রে নিচের কোন কাজটি করে থাকে। খাদ্য অপশনে দিবে কাটতে, খাদ্য কাটতে, খাদ্য চিবাতে, খাদ্য পেশন করতে, ঠিক আছে, খাদ্য অতিরিক্ত পেশন করতে, ঠিক আছে। তাহলে দেখো ইনসিসর মানে হচ্ছে কর্তন দাঁত, এটা কি করে, খাদ্যটা কেটে ছোট ছোট করে, ঠিক আছে। কেন তোমার হচ্ছে তারপরে ছেদন দাঁত, এটা কি করে, খাদ্য বস্তুকে ছেড়ে, কিছু কিছু খাদ্য আছে কাটা যায় না, এগুলো ছিঁড়তে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো ইনসিসর হচ্ছে কর্তন, যেটা খাদ্য বস্তুকে কাটে, ক্যানাইন দিয়ে হচ্ছে খাদ্যবস্তুকে ছিঁড়ে, তোমার হচ্ছে তোমার প্রিমোলার, প্রিমোলার মানে অগ্রপেশন, এটা দিয়ে খাদ্যবস্তুকে পিষে ফেলা হয়, ঠিক আছে। আর মোলার দিয়ে আরো পিষে ফেলা হয়, ঠিক আছে। তাহলে দেখো তোমার কি কর্তন, ছেদন, অগ্রপেশন আর কি পেশন, ঠিক আছে। তাহলে 21-23 দেখো, তাহলে বুঝতে পারছো এখানে আছে 8টা, কয়টা বলো 8টা, দুই পাটিতে দুই পাশে, এই জন্য কত 8 দুগুণী 16, ঠিক আছে। নিচেও কত 8 দুগুণী 16, তাহলে উপরেও 16, নিচেও 16। চলো কাটাকাটি করে ফেলি। কাটাকাটি করা যাবে না, কাটাকাটি তো করা যাবে না, কারণ এইটা হচ্ছে কি, এটা হচ্ছে সামনের উপরের পাটিতে, এই জন্য আমরা উপরে লিখছি, এটা নিচের পাটিতে, এই জন্য নিচে লিখছি। তাহলে 16 কয়টা 32টা, ঠিক আছে। এই ভাগ মানে কিন্তু ওই ভাগ না, ঠিক আছে, এই ভাগ মানে কি উপরের পাটি নিচের পাটি, ঠিক আছে। তাহলে 16 32টা। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত মাঝে মাঝে কোশ্চেনে দিবে, নিচের কোনটা প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত, ঠিক আছে, বা দন্ত ফর্মুলা, ঠিক আছে। এটা তোমাদের খুঁজতে হবে। ICPM 21-23 খুবই ইম্পর্টেন্ট অবজেক্টিভ, খুবই 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 ইম্পর্টেন্ট। প্রাপ্তবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা কয়টা 32টা। কোশ্চেন আসবে প্রাপ্তবয়স্ক মানুষের ডান পাশে, প্রাপ্তবয়স্ক যে কোনো একটা পাশে বললো যে ডান পাশে কয়টা মোলার দাঁত আছে। প্রাপ্তবয়স্ক মানুষের ডান পাশে, উপরেও বলেনি নিচেও বলেনি, বলছে শুধুমাত্র ডান পাশে চোয়ালে কয়টা তোমার কি মোলার দাঁত আছে, ঠিক আছে। তাহলে তো তোমার যেহেতু উপরে নিচে কোনোটা ইন্ডিকেট করে নাই, তাহলে কি দুইটাই একসাথে আমার কি হিসাব করতে হবে। যেহেতু ডান পাশে বলছে, ডান পাশে মানে কি বলতো, দেখো উপরের ক্ষেত্রে মোলার দাঁত বলছে, তাহলে মোলার দাঁত ধরো এক পাশে আমি হিসাব করি, তাহলে এক পাশে 3টা, আর এক পাশে কয়টা 3টা, মোট কয়টা 6টা। তাহলে ডান পাশে কয়টা মোলার দাঁত আছে 6টা, ঠিক আছে। তাহলে যদি উপরে নিচে বলতো, যদি বলতো উপরের চোয়ালে, ডান পাশে উপরের চোয়ালে, তাহলে কয়টা 3টাই। যদি বলতো তোমার, যদি বলছে ডান পাশে উপরের চোয়ালে 3টা, যদি বলছে ডান পাশে কয়টা মোলার দাঁত আছে 3 3 6টা, যদি বলতো বাম পাশে কয়টা তোমার মোলার দাঁত আছে 3 3 6টা, মনে থাকবে। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা হিসাব করতে পারবো মোলার দাঁত এক এক পাশে, তোমার ডান পাশে থাকবে 6টা, বাম পাশে থাকবে 6টা, তাহলে মোলার দাঁত মোট কতটা 12টা, মোলার দাঁত মোট কতটা 12টা, ঠিক আছে। আর প্রিমোলার দাঁত এক পাশে থাকবে 4টা, আর এক পাশে থাকবে আর 4টা, তাহলে কয়টা বলো তো, মোট 8টা, ঠিক আছে। তাহলে দেখো ডান পাশে উপরে নিচে, ঠিক আছে, 2 2 4, 2 2 4, 4 আর 4 8, তাহলে প্রিমোলার দাঁত থাকবে 8টা, ঠিক আছে। তাহলে দেখো হিসাব হচ্ছে 12 আর 8 কত 20। এইখানে ক্যানাইন থাকবে কয়টা 4 জায়গায় 4টা, 1টা 2টা 3টা 4টা, ক্যানাইন হচ্ছে 4টা থাকবে, তাহলে 20 আর 4 24। আর এখানে কয়টা হবে বলতো, এইখানে 8টা, তাহলে মোট এই 32টা, ঠিক আছে। তাহলে এইখান থেকে যে কোনো টাইপের কোশ্চেন আসলে কিন্তু পারা যাবে, যে কোনো টাইপের কোশ্চেন আসলে কিন্তু এখান থেকে পারা যাবে, ঠিক আছে। তাহলে সবাই একটু আমাকে কমেন্টস করে জানান তো যে মানুষের মোট তোমার কর্তন দাঁতের সংখ্যা কয়টা, একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কর্তন দাঁতের সংখ্যা কয়টা, সবাই একটু কমেন্টস করে ফেলেন। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মোট কর্তন দাঁতের সংখ্যা কয়টা। মানে কমেন্ট আসতেছে, অভিষেক সরকার বলছে 4। মোট কর্তন দাঁতের সংখ্যা কয়টা। সাদিয়া হোসেন কথামনি বলছে 4, মুন্নি 4, শারাফ আঞ্জুম আখি 4। আচ্ছা বাংলা 4 আর ইংলিশ 4 8, এগুলো উল্টাই পেলো না শোনো, এক একজন 8 আর 4 এমন ভাবে দেখতেছে ভাই, সবাই বাংলায় কমেন্টস করো, বুঝছো। আচ্ছা এই 4 আর 8 নিয়ে ঝামেলা, সবাই 4 লিখতেছে, কেউ কেউ বাংলায় 4 লিখতেছে, সেটাকে 8 মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে। নির্জনা সুলতান একজন, এই হচ্ছে 4 8 বানাই দিছে। ওকে, সঠিক অ্যান্সার কি হবে, হ্যাঁ ভাইয়া স্ক্রিন ক্লিয়ার না, আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে তোমার হচ্ছে দেখো সঠিক অ্যান্সার কি হবে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে দেখো তো,
সবাই একটু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা কমেন্টস করো। তোমরা কি এই জিনিসটা বুঝো নাই? আমি বললাম কি আর তোমরা কমেন্টস করলা কি? অধিকাংশই কিন্তু ভুল কমেন্টস করছো, ঠিক আছে? তাহলে দেখো খুবই আমি কিন্তু তোমাদের রেসপন্সে খুবই হতাশ। দেখো এই জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ইনসেসর, ক্যানাইন, প্রিমোলার, মোলার আমি চেয়েছিলাম কর্তন দাঁতের সংখ্যা কয়টা, মানে ইনসেসর চেয়েছিলাম না। দেখো ইনসেসর হচ্ছে, দেখো আমি বলছি এটা হচ্ছে জাস্ট এক পার্টিতে দুইটা। এক পার্টি বলতে কি, এই ধরো এটা আমি তোমার ধরো একটা পাশ, এক পাশের উপরে এখানে দুইটা দাঁত থাকবে, এখানে দুইটা দাঁত, এখানে দুইটা, মানে কি দাঁত? কর্তন দাঁত। এই তাহলে উপরে দুইটা কর্তন, নিচে দুইটা কর্তন, উপরে দুইটা নিচে দুইটা। তাহলে দেখো এক পাশ দুই পাশ, দুই পাশে কয়টা হয়? 2 আর 2 4 আর 2 6 আর 2 8। ক্লিয়ার? এটা আমি এইটা যে 2 1 2 3 লিখছি, এটা কিসের জন্য? জাস্ট এক পাশের উপরে অথবা নিচে, এটা বুঝাইছি আমি, বুঝছো? তাহলে সবাই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে দুইটা, এই দুই হচ্ছে কি, যে কোনো এক পাশের উপরে বা নিচের দাঁতের সংখ্যা, কর্তন দাঁতের সংখ্যা। আচ্ছা এবার দেখি একটু কমেন্টস করো। এবার যদি কমেন্টস করে পারো তাহলে হচ্ছে বুঝবো যে তোমাদের তোমরা হচ্ছে বুঝতে পারছো। ক্যানাইন বা ছেদন দাঁত, মানুষের ছেদন দাঁতের সংখ্যা মোট কয়টা? সবাই কমেন্টস করে ফেলো। মানুষের ছেদন দাঁতের সংখ্যা মোট কয়টা? মানুষের ছেদন দাঁতের সংখ্যা মোট কয়টা? দেখি কে 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 আমার সবার আগে কমেন্টস করতে পারে। মানুষের ছেদন দাঁতের সংখ্যা কয়টা? 4টা। ঠিক আছে, 4। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সবার জন্য একটা ঘোষণা দিয়ে দিলাম, যারা কমেন্ট সেকশনে 1 2 3 এর মধ্যে হইতে পারবে তাদের জন্য চকলেটের ব্যবস্থা, ঠিক আছে? যারা কমেন্ট সেকশনে 1 2 3 এই তিনটার মধ্যে থাকতে পারবে, 1 নম্বর 2 নম্বর, সবার আগে যে তিনজন কমেন্ট করবে তাদের জন্য চকলেটের, ঠিক আছে? চকলেট পাঠিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে দেখো ইনসিসর, তাহলে হচ্ছে দেখো আমাদের কিন্তু দন্ত সংকেতটা হয়ে গেছে। তাহলে সবাই আগে আগে কমেন্টস করার চেষ্টা করবা, দেখি কে কয়টা চকলেট দিতে পারো। আচ্ছা দেখো এরপরে হচ্ছে আমরা পরিপাক ও শোষণের মধ্যে, দেখো আমরা প্রাপ্তবয়স্ক মানুষের দন্ত সংকেত শিখলাম, কিন্তু শিশুদের ক্ষেত্রে, ঠিক আছে, শিশুদের ক্ষেত্রে কি দাঁত থাকে জানো? দুধ দাঁত থাকে। কি দাঁত থাকে বলো? দুধ দাঁত থাকে, ঠিক আছে? এখন দেখো হচ্ছে, আচ্ছা শিশুর ক্ষেত্রে দন্ত সংকেত কি? ঠিক আছে, শিশুর ক্ষেত্রে দন্ত সংকেত হচ্ছে ICM, ঠিক আছে? কিছু একটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে না? কিছু একটা নাই, কি নাই? পি নাই, ঠিক আছে? পি ফর কি ছিল? প্রিমোলার ছিল, প্রিমোলার। তাহলে ICM আগে লিখলাম, আর কি লিখলাম? 212, ICM 212, ঠিক আছে? আচ্ছা এখানে কি লিখলাম? ICM 212, ঠিক আছে? তাহলে ওইখানে ছিল 21 23, আর এখানে লিখলাম ICM, ঠিক আছে? আচ্ছা শুধুমাত্র পিটা উঠাই দিলাম। তাহলে কোশ্চেন আসবে, শিশুদের ক্ষেত্রে কোন কোন দাঁত অনুপস্থিত থাকে? শিশুদের ক্ষেত্রে কোন কোন দাঁত অনুপস্থিত থাকে? ক নম্বর অপশনে আছে অগ্রপেশন দাঁত, খ নম্বর অপশনে আছে আক্কেল দাঁত, গ নম্বর অপশনে আছে তোমার উভয়, আর ঘ নম্বর অপশনে আছে পেশন দাঁত, ঠিক আছে? তাহলে দেখো শিশুদের ক্ষেত্রে কোন কোন দাঁত অনুপস্থিত থাকে, শিশুদের ক্ষেত্রে কোন কোন দাঁত অনুপস্থিত থাকে। আমি ক নম্বরে বলছি অগ্রপেশন দাঁত, খ নম্বরে বলছি আক্কেল দাঁত বা উইজডম টিথ, গ নম্বরে বলছি উভয়ই, আর হচ্ছে ঘ নম্বরে বলছি পেশন দাঁত। দেখি কে কে পারে, সবার আগে কমেন্টস কে করতে পারে। সবার আগে দেখি কে কমেন্টস করতে পারে। সুমাইয়া ফেরদৌসী নীতি অগ্রপেশম ফার্স্ট কমেন্ট, আচ্ছা ঠিক আছে। সানজিদা নিজুম সেকেন্ড কমেন্ট, আর সাদিয়া হোসেন কথামনি থার্ড কমেন্ট। ক সবাই ক বলছে? হ্যাঁ, সানজিদা নিজুম তো বোধ বলছে। সানজিদা নিজুম বোধ বলছে, ওটা ভুল। আর এরপরে মুন্নি এ বলছে সানজিদা নিজুম বোধ বলছে ওটাই ঠিক, ওই চকলেট পাবে, ঠিক আছে? ওই একমাত্র বুদ্ধিমান। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো সবাই আগে কমেন্টস করতেছে, যেন ভুল করে বসো না, ঠিক আছে? উইজডম টিথ শিশুদের ক্ষেত্রে থাকবে না, উইজডম টিথ থাকবে না, মনে রাখতে হবে, বি কেয়ারফুল। শিশুদের ক্ষেত্রে তাহলে দুই ধরনের দাঁত থাকে না, একটা হচ্ছে অগ্রপেশন আর হচ্ছে আক্কেল দাঁত। আক্কেল দাঁত থাকে শিশুদের? আক্কেল থাকে?
থাকে না। তাহলে আমি আজকে থেকে আর শিশু না ভাই, আমার আক্কেল আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আক্কেল দাঁত, শিশুদের আক্কেল দাঁত থাকে না, ঠিক আছে, শিশুদের আক্কেল দাঁত থাকে না, ঠিক আছে। তাহলে দেখো অগ্রপেশন আর হচ্ছে কি থাকে না, আক্কেল দাঁত, ভেরি মানে খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং তোমাদের এটা মাথায় রাখতেই হবে। তাহলে দেখো অগ্রপেশন বা প্রিমোলার থাকবে না, আক্কেল দাঁত বা ইংলিশে বলে উইজডম টিথ এটা থাকবে না, ঠিক আছে। তাহলে শিশুদের ক্ষেত্রে তোমার কি থাকবে না, এই দুইটা থাকবে না। আচ্ছা তাহলে সঞ্জিতা নিঝুম যে বলছো বোধ, ওকে অনেক অনেক থ্যাংক ইউ, তুমি চকলেট পাচ্ছ, ঠিক আছে। তাহলে শিশুদের ক্ষেত্রে দন্ত সংকেত আমরা এটা হচ্ছে মাথায় রাখবো যে ICM 212, ঠিক আছে। তাহলে দেখো এইখানেও একই রকম আগের মতো, যে কোনো এক পাশের উপরের অথবা নিচের চোয়ালের এটা হচ্ছে তোমার কি সংখ্যা, উপরের অথবা যে কোনো এক পাশের উপরের অথবা নিচের চোয়ালের সংখ্যা। দেখো তাহলে এইখানে দেখো আমি যদি শিশুদের ক্ষেত্রে বলি, শিশুদের ক্ষেত্রে ঠিক আছে, ধরে নিলাম আমি এখন শিশু, ঠিক আছে, কিন্তু আমার আক্কেল আছে, আমি একটু ব্যতিক্রমী শিশু, যাই হোক। দেখো তোমার হচ্ছে দেখো ইনসিসর, ইনসিসরের হচ্ছে কি বলো দুইটা, ইনসিসর থাকে হচ্ছে দুইটা, শিশুদের ক্ষেত্রে ইনসিসর এই পাশে ইনসিসর আছে দুইটা উপরে, ঠিক আছে, নিচে কয়টা, দুইটা, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তাহলে যদি কোশ্চেন আসে শিশুদের ক্ষেত্রে ইনসিসর বা কর্তন দাঁতের সংখ্যা কয়টা, মোট 2 4 6 8, তাহলে কয়টা মোট 8টা। ক্যানাইন মানে কি ছেদন দাঁত, ছেদন দাঁত কয়টা বলো তো, একটা করে, তাহলে উপরে একটা, এই পাশে উপরে একটা, নিচে একটা, উপরে একটা নিচে একটা, মোট কয়টা 4টা। মোলার মানে কি পেশন দাঁত, পেশন দাঁত হচ্ছে কি বলো দুইটা থাকবে, পেশন দাঁত কয়টা করে থাকবে, দুইটা, 2 4 6 8, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে শিশুদের ক্ষেত্রে ডান পাশের ঊর্ধ্ব চোয়ালে, ডান পাশের মানে উপরের চোয়ালে কয়টা দাঁত থাকে, শিশুদের ক্ষেত্রে ডান পাশের উপরের চোয়ালে কয়টা দাঁত থাকে, তাহলে দেখো 2 আর 1 3 আর 2 5, তাহলে মোট কয়টা 5টা। তাহলে এই পাশের উপরের চোয়ালে হচ্ছে শিশুদের ক্ষেত্রে 5টা, এই পাশে 5টা, 5 আর 5 10, আর এই পাশে 5টা 15 আর 5 20, তাহলে শিশুদের ক্ষেত্রে দুধ দাঁতের সংখ্যা কয়টা 20টা। মাথায় থাকবে শিশুদের ক্ষেত্রে দুধ দাঁতের সংখ্যা হচ্ছে এইভাবে হচ্ছে 20টা। তাহলে দেখো এখানে লিখলাম 5 গুণ 2, কেন তো গুণ 2 লিখলাম, কারণ হচ্ছে কি এই যে আমার উপরে চোয়ালে ডান পাশ আছে বাম পাশ আছে, তাহলে 5 গুণ 2, নিচের চোয়ালে বাম পাশ আছে ডান পাশ আছে, ঠিক আছে, তাহলে 5 গুণ 2 10, তাহলে উপরে 10 নিচে 10, মোট মিলে কত 20। তাহলে শিশুদের দুধ দাঁতের সংখ্যা কয়টা 20টা। যদি কোশ্চেন আসে শিশুদের, শিশুদের তোমার মোট মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, শিশুদের মোট, আগে তাহলে আমি কোশ্চেন করছি, সবাই অ্যানসার করার জন্য ব্যস্ত হবা না, আগে তুমি চিন্তা করো পেশন দাঁতের ইংলিশ কি, শিশুদের মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, শিশুদের মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, ঠিক আছে। দেখি কে কমেন্টস করতে পারে, দেখি শিশুদের মোট পেশন দাঁতের, শেষ, শিশুদের মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, শিশুদের মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, দেখি কে আগে কমেন্টস করতে পারে, দেখি ভাই এটা দাও, লারিশ হচ্ছে না ভাই ঠিক আছে, না ভাই ঠিক আছে ভাই। শিশুদের মোট পেশন দাঁতের সংখ্যা কয়টা, কে আগে, অভিষেক সরকার 8, স্বর্ণালী দাস, আচ্ছা তোমরা এই 8 লেখার সময় একটু বাংলায় লিখবা বুঝছো, তাহলে এই তোমার বাংলা ইংলিশ সব হচ্ছে উল্টায় যে পাল্টায় যে আবার উল্টায় যায়, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো হ্যাঁ কে 8টা, ওরে আল্লাহ একজন লিখছে হচ্ছে 8টা, ATTA, অনেক ভালো বানান, এটা এটা বেস্ট, ঠিক আছে বেস্ট। আচ্ছা যাই হোক দেখো, আচ্ছা এরপরে দেখো হচ্ছে 2 1 2, তাহলে হচ্ছে দেখো 5টা 5টা, মোট হচ্ছে কয়টা তোমার হচ্ছে 20টা, দুধ দাঁতের সংখ্যা কয়টা 20টা। শিশুদের কোন কোন দাঁত থাকে না বলছি, অগ্রপেশন আর হচ্ছে কি তোমার উইজডম টিথ, আক্কেল দাঁত থাকে না, মনে রাখতে হবে আক্কেল দাঁত হচ্ছে তৃতীয় পেশন, মোলার দাঁতকে বলা হয় আক্কেল দাঁত। তাহলে দেখো আমি বললাম তৃতীয় পেশন মোলার টিথ, তাহলে বলো পেশন দাঁতের তোমার ইংলিশ টার্মটা কি, মোলার, মোলার টিথ, ঠিক আছে। তাহলে তৃতীয় পেশন দাঁত, বলো এখানে তৃতীয় পেশন দাঁত আছে, পেশন দাঁত আছেই তো দুইটা, 2 নম্বর পর্যন্ত, তৃতীয় পেশন দাঁতই তো নাই, তাহলে তৃতীয় পেশন যে দাঁতটা, এই দাঁতটাকে বলা হয় আক্কেল দাঁত, মনে থাকবে তৃতীয় পেশন দাঁতকে বলা হবে আক্কেল দাঁত। তাহলে এই যে দাঁত নিয়ে আর কোনো ঝামেলা আছে, দাঁত নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তারপর লাস্ট একটা কোশ্চেন আমি করব যে শিশুদের ক্ষেত্রে তোমার অগ্রপেশন দাঁতের সংখ্যা কয়টা, 4টা নাকি 8টা, খুব দ্রুত, শিশুদের ক্ষেত্রে অগ্রপেশন দাঁতের সংখ্যা কয়টা, 4টা নাকি 8টা, যে আগে কমেন্টস করবে তার জন্য চকলেট সবার আগে। শিশুদের ক্ষেত্রে অগ্রপেশন দাঁতের সংখ্যা কয়টা, 4টা নাকি 8টা,
স্বর্ণালী দাস, কি হলো জিরো কেন? জিরো তো অপশনেই নাই। জিরো কি অপশনে আছে? আমি অপশনে দিছি 4টা নাকি 8টা? হ্যাঁ, জিরো কি অপশনে আছে? অপশনে তো নাই। তাহলে কি সবাই কি ভুল কমেন্টস করতেছো? দেখি 4টা 8টা কেউ বলে কিনা। ও, সবাই তো সব পারে। হ্যাঁ, সবাই দেখি সব পারে। কেউ আমার তোমার হচ্ছে ফাঁদে কেউ পা দিল না। যাক, তাহলে সবাই সব পেরে গেছে। তাহলে কি অগ্রপেশন দাগ থাকবে না, শূন্যটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আর কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এইটা আমরা মুছতে পারি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা দাঁতের প্রকৃতি পড়বো। দাঁতই শেষ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দাঁতের প্রকৃতি পড়বো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এই জিনিসগুলা একটু এক্সেপশনাল আছে। এইগুলা অনেকে এইভাবে শেখাবে না তোমাকে কখনো, ঠিক আছে। মানুষ হচ্ছে জাস্ট দায় সারা ভাবে শেখায় যায়। মানুষ শিশুদের দুধ দাঁতের সংখ্যা 20টা 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 এরকম ভাবে পড়ায় যায়, ঠিক আছে। দায় সারা ভাবে পড়ায় যায়, বাট আলটিমেটলি কোথায় কয়টা থাকে, পেছন দাঁত কয়টা থাকে, এগুলা কিছুই তোমরা বুঝো না। বাট আলটিমেটলি আজকে কিন্তু তোমরা বুঝে গেছো ইনশাআল্লাহ। যাই হোক, এখন হচ্ছে দেখো দাঁতের প্রকৃতি। দাঁতের প্রকৃতি হচ্ছে 3 ধরনের। কয় ধরনের বলো? দাঁতের প্রকৃতি আছে। আবার একটু আগে বললাম এত দাঁতের ধরন, ঠিক আছে। এখন বলতে পারো ভাই ধরন আর প্রকৃতিতে একই জিনিস। আচ্ছা, ধরন হচ্ছে তোমার কি বলতো, কোন দাঁত দিয়ে আসলে আমরা কি করি এটা। আর দাঁতের প্রকৃতি মানে হচ্ছে দেখো, একটা প্রকৃতি হচ্ছে ডাইফিডন প্রকৃতি, একটা হচ্ছে থেকোডন প্রকৃতি, আরটা হচ্ছে হেটেরোডন প্রকৃতি। অনেকের কাছে নতুন লাগতে পারে, কারণ এটা হচ্ছে আমাদের আজমল স্যার এটা বলে নাই, ঠিক আছে। অনেকের কাছে নতুন লাগতে পারে। তাহলে ডাইফোডন, থেকোডন, হেটেরোডন, ঠিক আছে। ডাই মানে কত? 2। ডাই মানে হচ্ছে কত? 2। তাহলে যখন আমাদের দেখো, আমাদের মানুষের ক্ষেত্রে 2 বার দাঁত ওঠে কিন্তু। এক শিশু অবস্থায় হচ্ছে দুধ দাঁত, তারপরে হচ্ছে কি দুধ দাঁত গুলো সব পড়ে যায়, আমাদের স্থায়ী দাঁত গজায়। তাহলে দেখো, এই যে আমাদের 2 বার যে দাঁত ওঠে, 2 বার যে দাঁত ওঠে, এই প্রক্রিয়াকে বলা হয় ডাইফিডন প্রকৃতি। দাঁতের এই প্রকৃতিটা হচ্ছে ডাইফিডন প্রকৃতি। এই যে 2 বার দাঁত ওঠে, ঠিক আছে, 2 বার দাঁত ওঠার প্রক্রিয়াটাকে ডাইফিডন বলা হয়। থেকোডন আর হচ্ছে হেটেরোডন। দাঁত আমাদের চোয়ালের মধ্যে থাকে। দাঁত আমাদের কিসের মধ্যে? চোয়ালের মধ্যে থাকে। এই জন্য এই প্রকৃতিটাকে বলা হয় থেকোডন। আর হেটেরোডন হচ্ছে 4টা দাঁত, ঠিক আছে। 4টা স্থায়ী দাঁত উঠলে তখন তাকে বলা হয় হচ্ছে হেটেরোডন প্রকৃতি। জাস্ট একটু মাথায় রাখো, 4টা হচ্ছে হেটেরোর ক্ষেত্রে 4টা স্থায়ী দাঁত তোমার যদি ওঠে তখন তাকে বলা হবে হেটেরোডন, থেকোডন, ডাইফিডন। 2 বার যখন দাঁত উঠবে তখন তাকে বলবে ডাইফিডন। থেকোডন হচ্ছে দাঁত যখন চোয়ালের মধ্যে সজ্জিত থাকবে তাকে বলা হয় হচ্ছে কি বলো? থেকোডন, ঠিক আছে। দাঁতের প্রকৃতি জাস্ট 3টা জিনিস। এখান থেকে কোশ্চেন আসবে নিচের কোনটা দাঁতের প্রকৃতি নয়, ঠিক আছে। তখন এই জায়গা থেকে বেছে নিতে হবে যে ডাইফিডন, থেকোডন, হেটেরোডন, ঠিক আছে। জাস্ট এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, বেশি ইম্পর্টেন্ট না। আমরা তাড়াতাড়ি পরের টপিকসে যাব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, চলো আমরা একটু জিহ্বা নিয়ে কথা বলি। জিহ্বা নিয়ে কথা বলি। ভাইয়া একটু পানি দিও তো। জিহ্বা স্বাদ করক বা হচ্ছে টেস্ট বাড, ঠিক আছে। টেস্ট বাড, ঠিক আছে। জিহ্বা স্বাদ করক বা টেস্ট বাড, ঠিক আছে। এখন হচ্ছে এই জিহ্বা, আমাদের যে জিহ্বা দিয়ে হচ্ছে কি বলো, আমরা হচ্ছে জিহ্বা দিয়ে যে খাবারের স্বাদ পাই, ঠিক আছে। কি পাই বলো? খাবারের স্বাদ, ঠিক আছে। খাবারের স্বাদ পাই। এখন হচ্ছে দেখো, আমরা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাবার খাই, ঠিক আছে। টক জাতীয় খাবার খাই, তারপর হচ্ছে তিতা খাবার খাই, মিষ্টি খাই, ঠিক আছে। তাহলে আমাদের জিহ্বার এই যে তোমার সামনের অংশ কোন স্বাদ গ্রহণ করে, পেছনের অংশ কোন স্বাদ গ্রহণ করে, এগুলো আমাদের কি জানতে ইচ্ছা করে না? ঠিক আছে। তাহলে দেখো, জিহ্বার স্বাদ করক, জিহ্বার স্বাদ করক হচ্ছে তোমার এখানে জাস্ট একটা ছন্দ দিয়ে আমরা পড়ে ফেলবো। এটা হচ্ছে মিল ও তি। জিহ্বায় কি বলো? মিল ও তি, ঠিক আছে। মি ফর হচ্ছে মিষ্টি, মি ফর কি বলো? মিষ্টি। ল ফর লবণাক্ত, ঠিক আছে। অ ফর অম্লতা বা টক, অম্লতা বা টক। আর তি ফর তিক্ততা, ঠিক আছে। তাহলে দেখো 4 ধরনের স্বাদের কথা লিখলাম। কি লিখলাম? মিল ও তি, ঠিক আছে। এই দেখো একটা জিহ্বা আগায় ফেললাম, ঠিক আছে। এটা কার জিহ্বা? দেখো অনেক বড় কিন্তু, ঠিক আছে। তোমাদের মধ্যে তোমাদের মধ্যে হচ্ছে যে বেশি খাওয়া দাওয়া করে এটা তার জিহ্বা, ঠিক আছে, অনেক বড়। আচ্ছা যাই হোক, জাস্ট ফান করে বললাম। দেখো এইটা হচ্ছে, দেখো জিহ্বার এই যে অগ্রভাগ, এই ভাগ দিয়ে হচ্ছে মিষ্টি মিষ্টি খাবারগুলো স্বাদ গ্রহণ করে, ঠিক আছে। আর এই অগ্রভাগের 2 পাশ দিয়ে তোমার হচ্ছে কি বলো, যেগুলো নোনতা লবণাক্ত জাতীয় খাবার গ্রহণ করে 2 পাশ দিয়ে। তাহলে দেখো ক্রম অনুযায়ী যাবে। প্রথম হচ্ছে জিহ্বার এই যে অগ্রভাগ, তারপরে হচ্ছে অগ্রভাগের 2 পাশ, তারপরে পশ্চাৎ ভাগের 2 পাশ, এরপরে পশ্চাৎ ভাগ, ঠিক আছে। তাহলে দেখো জিহ্বার প্রথমে অগ্রভাগ
দেখো অগ্রভাগ এই জন্য আগে লিখছি মিষ্টি, মিষ্টি জাতীয় স্বাদ গ্রহণ করবে অগ্রভাগ দিয়ে, লবণাক্ত জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করবে অগ্রভাগের দুই পাশ দিয়ে, পশ্চাৎ ভাগের দুই পাশ দিয়ে হচ্ছে অম্লতা বা টক জাতীয় খাবারের স্বাদ গ্রহণ করবে, আর তিতা যেগুলা সেগুলো হচ্ছে পশ্চাৎ ভাগ, জিহ্বার পশ্চাৎ ভাগ দিয়ে এই খাবারের স্বাদটা কি অনুভব করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে দেখো জাস্ট মনে রাখবা মিল অতি। ঠিক আছে, দেখো অগ্রভাগের দুই পাশ, তারপরে পশ্চাৎ ভাগের দুই পাশ, আর পশ্চাৎ ভাগ মিল অতি, মিষ্টি, লবণাক্ত, অম্লতা আর হচ্ছে তিক্ততা। ঠিক আছে, জাস্ট এটা একটু মনে রাখো, মাথায় রাখো, জিহ্বার স্বাদ প্রয়োগ থেকে বা টেস্ট বার থেকে জাস্ট এইগুলো একটু মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে তোমার পানিটা দাও তুমি। এবার হচ্ছে আমরা নরমাল আলোচনায় যাব। মুখ বিবরে খাদ্যের পরিপাক, মুখ বিবরে খাদ্যের পরিপাক। ঠিক আছে, মুখ বিবরে খাদ্যের পরিপাক। ওকে, আমরা কি করে হচ্ছে মুখ বিবরে খাদ্যের পরিপাক ঘটাই। আচ্ছা এবার হচ্ছে দেখো আমরা জাস্ট একটু আলোচনা করব। হ্যাঁ, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো আমরা প্রথমে যে খাবারটা খাই, এই খাবারটা আমাদের কি এই মুখছিদ্র দিয়ে প্রথমে আমাদের মুখে প্রবেশ করে। এবারে মুখের ভিতরে আমাদের দাঁত আছে, তাই না? দাঁত চার ধরনের আমরা পড়লাম, কর্তন, ছেদন, অগ্রপেশন আর পেশন। ঠিক আছে, তাহলে এই খাদ্য বস্তুটা কর্তন দাঁতের মাধ্যমে আমরা জাস্ট পর জাস্ট একটু সাজাই যাচ্ছি, তোমরা একটু মাথার মধ্যে ঢুকায় নাও। ঠিক আছে, গল্প আকারে কর্তন দাঁতের মাধ্যমে খাদ্যটা কাটাকাটি করতে হবে। ঠিক আছে, ছেদন দাঁতের মাধ্যমে কি করবা, ছিঁড়ে ফেলবা, তারপর অগ্রপেশনে পিষে ফেলবা। তা দেখো একই খাদ্য তুমি প্রথমে কাটতেছো, তারপরে কি করতেছো, ছিঁড়তেছো, তারপরে পিষতেছো, তারপরে আবার পিষতেছো। তাহলে ওই খাদ্যটা কি একদম ছোট 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 টুকরায় পরিণত হয়ে যাবে না? এরপরে আবার আমাদের কি থাকে, মুখের ভিতরে লালা রস থাকে, যেটা নিয়ে আমি বলছি লালা রস, যেটা হচ্ছে অম্লীয়। ঠিক আছে, লালা রস থাকে, এই লালা রসের সাথে ওই ছোট ছোট টুকরাটা মিশ্রিত হয়। মিশ্রিত হয়ে কি হয় বলতো, এই লালা রসের সাথে ছোট ছোট টুকরাটা মিশ্রিত হয়ে তোমার কি বোলাসে পরিণত হয়, বোলাস। ঠিক আছে, বা এটার নাম হচ্ছে খাদ্যমণ্ড। এই টার্মটা কেন আমি বোর্ডে লিখলাম, নিশ্চয়ই এর একটা কারণ আছে। কোশ্চেন দেয় তোমার মুখের ভিতরে খাদ্যগুলা, ঠিক আছে, তোমার লালা রসের সাথে মিশ্রিত হয়ে কিসে পরিণত হয়, বোলাস বা খাদ্যমণ্ডে পরিণত হয়। ঠিক আছে, বোলাস বা খাদ্যমণ্ডে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই যে টার্মগুলো আমি বললাম, মুখ বিবরে খাদ্যের যান্ত্রিক পরিপাক শেষ, আর কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট একটা গল্পের মাধ্যমে খাদ্য তুমি মুখের ভিতরে নিলা, তারপরে যে আমাদের চারটা দাঁত আছে, চারটা দাঁতের মাধ্যমে তুমি কাটলা, ছিললা, পিষলা, এরপরে কি করলা, লালা রসের সাথে মিশাই কি করলা, আরো নরম করে নিলা, নরম করে যাতে আমাদের কি গিলতে সুবিধা হয়। এরপরে আমাদের কি হয়, যে দেখো আমাদের গলবিল থেকে দুইটা দিকে দুইটা নালী চলে গেছে, একটা হচ্ছে অন্ননালী, একটা শ্বাসনালী। শ্বাসনালীতে যাবে না, শ্বাসনালীতে গেলে তো খাদ্য যদি আটকে যায় আমরা মরে যাবো, তাহলে অন্ননালীর দিকে চলে যাবে, খাদ্য বস্তুটা অন্ননালীর দিকে চলে গেল। এরা হচ্ছে মুখ বিবরে খাদ্যের যান্ত্রিক পরিপাক। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে তোমার দেখো রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা একটু ইম্পর্টেন্ট বেশি। কেন ইম্পর্টেন্ট বেশি? কারণ এখান থেকে মেডিকেল প্লাস হচ্ছে যে কোনো জায়গায় মেডিকেলে তোমার কোশ্চেন আসে খুব, মেডিকেল প্লাস ভার্সিটি। ঠিক আছে, এখন এই রাসায়নিক পরিপাক, যেহেতু নামের মধ্যে রাসায়নিক কথাটা আছে, নিশ্চয়ই এখানে হরমোন বা এনজাইমের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা তাহলে দেখো আমাকে মনে রাখতে হবে যে আমাদের লালা রস, তাই না, মুখ বিবরে আমাদের মুখগহ্বরের মধ্যে কি আছে, লালা রস আছে। এখন এই লালা রসের মধ্যে কি কি এনজাইম থাকে মনে রাখবা। লালা রসে থাকে হচ্ছে টম, লালা রসে কি থাকে, টম থাকে, লালা রসে টম থাকে। ঠিক আছে, জেরি থাকবে না, শুধু টম থাকবে। ঠিক আছে, দেখো টম দিয়ে হচ্ছে টায়ালিন আর হচ্ছে মল্টেজ, টায়ালিন আর মল্টেজ, তাহলে টম থাকবে, লালা রসে কি থাকবে, টম থাকে, টায়ালিন আর মল্টেজ এই দুটো এনজাইম থাকে। তাহলে তোমাকে বইয়ে লিখে নিতে হবে লালা রসে টম থাকে, মানে টায়ালিন থাকে, মল্টেজ থাকে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে দেখো এই দুইটা এনজাইম, দেখো টায়ালিন বা মল্টেজ যাই বলো না কেন, এরা হচ্ছে মূলত অ্যামাইলোলাইটিক এনজাইম। কি বলছি, অ্যামাইলোলাইটিক। এখন বলতে পারো ভাই অ্যামাইলোলাইটিক এনজাইম কি জিনিস? যে সকল এনজাইম শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে, সেই সকল এনজাইমকে বলা হয় অ্যামাইলোলাইটিক এনজাইম। মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে টায়ালিন, মল্টেজ দুটাই হচ্ছে কি বলো, শর্করা জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। ঠিক আছে, তাহলে তোমাদের মধ্যে কোশ্চেন চলে আসে না যে ভাইয়া
এখানে তো শুধু শর্করা জাতীয় খাদ্য পরিপাক করার দুইটা এনজাইমই আছে, তাহলে আমিষ তারপর লিপিড এইগুলা তো পরিপাক করার জন্য কোনো এনজাইম বা হরমোন কিছুই নাই, তাহলে কি আমিষ বা লিপিড কি এগুলো কি পরিপাক হবে না? হ্যাঁ, মুখ বিবর হচ্ছে আমিষ বা লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হয় না। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসবে মুখ ও গহ্বরের মধ্যে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয় না? অ্যান্সার করতে হবে আমিষ আর হচ্ছে লিপিড। আমিষ আর লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হয় না, মনে রাখতে হবে আমিষ আর লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হয় না। এটা কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয়। কি বলো? কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয়, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। কেন শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়? কারণ এখানে টম আছে। ঠিক আছে, টম আছে এই জন্য শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। টম মানে কি? টায়ালিন আর মল্টেজ। টায়ালিন আর মল্টেজ এরা যেহেতু শর্করা বিশ্লেষী এনজাইম, এই জন্য শুধু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। তাহলে এতক্ষণ ধরে আমরা জাস্ট 3টা কোশ্চেন পড়লাম, জাস্ট 3টা কোশ্চেন। আমি 3টা কোশ্চেন আবার বলতেছি, জাস্ট শুনে তোমরা কি শুনে নাও। কি বলতো তোমাদের তোমার হচ্ছে মুখ বিবরের মধ্যে খাদ্য বস্তু লালার সাথে মিশ্রিত হয়ে কিসে পরিণত হয়? বোলাস বা খাদ্যমণ্ডল। ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, তোমার মুখ বিবরের মধ্যে তোমার কি কি খাদ্যের পরিপাক হয় না? কোন কোন খাদ্যের পরিপাক হয় না? অ্যান্সার কি হবে? আমিষ আর লিপিড। কোন খাদ্যের পরিপাক হয়? শর্করা। মুখ বিবরে বা লালারসে শর্করা বিশ্লেষী কোন কোন এনজাইম পাওয়া যায়? টম পাওয়া যায়, টায়ালিন আর মল্টেজ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো জাস্ট আমরা 4 থেকে 5টা কোশ্চেন পড়লাম। এখান থেকে ইনশাআল্লাহ এই 4 থেকে 5টা কোশ্চেনই তোমরা পেয়ে যাবে, 4 থেকে 5টা কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা জাস্ট এই টায়ালিন আর মল্টেজের দুইটা কাজ আছে, দুইটা কাজ আমরা একটু পড়বো। দেখো এই টায়ালিন, ঠিক আছে, টায়ালিন তো তোমার এইভাবে লেখা হয় টায়ালিন, বা এটার নাম হচ্ছে স্যালাইভারি অ্যামাইলেজও বলা হয়। স্যালাইভারি অ্যামাইলেজ মানে কি? স্যালাইভা মানে কি? লালারস। অ্যামাইলেজ মানে কি? তোমার হচ্ছে কি? শর্করা। তাহলে লালারসের মধ্যে যে শর্করা বিশ্লেষী এনজাইম থাকে সেটাকে বলা হচ্ছে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ, অপর নাম। ঠিক আছে, আচ্ছা এই টায়ালিন কি কাজ করে জানো? টায়ালিন হচ্ছে জটিল শর্করা আছে কিছু, জটিল শর্করাকে বিশ্লেষণ করে এরা মল্টোজ সুগারে পরিণত করে। কিসে পরিণত করে বলো? মল্টোজ সুগারে পরিণত করে, মল্টোজে পরিণত করে। বি কেয়ারফুল, এনজাইমে সবসময় এস থাকবে, এনজাইমে এস থাকবে, আর সুগারে ওস থাকবে, মনে রাখতে হবে। ঠিক আছে, তো যেমন হচ্ছে দাও সেলুলোজ আর সেলুলেজ। সেলুলেজ হচ্ছে একটা এনজাইম, আর মল্টেজ, ঠিক আছে, মল্টেজ হচ্ছে একটা এনজাইম, বাট মল্টোজ সুগার। ঠিক আছে, তাহলে দেখো জটিল শর্করাকে মল্টোজে পরিণত করে কি? টায়ালিন, বা আরেকটা কি বলছি? স্যালাইভারি অ্যামাইলেজ, স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে, মাথায় রাখো। আর এই মল্টোজকে গ্লুকোজে পরিণত করে হচ্ছে মল্টেজ এনজাইম। মল্টেজ এনজাইম হচ্ছে মল্টোজকে গ্লুকোজে পরিণত করে। ঠিক আছে, তাহলে মল্টোজকে গ্লুকোজে পরিণত করা হচ্ছে মল্টেজ এনজাইম, আর জটিল শর্করাকে কি? টায়ালিন কি করে? মল্টোজে পরিণত করে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো প্রথমে ছিল জটিল শর্করা। আমরা পরিপাকের মধ্যে পড়ছিলাম কি? জটিল এবং অগ্রহণীয় খাদ্যবস্তুকে বিভিন্ন এনজাইমের সহায়তায় ভেঙে সরল শোষণ উপযোগী খাদ্যে পরিণত করার প্রক্রিয়াকে পরিপাক বলে। দেখো এখানেও সেই পরিপাকের কার্যক্রম আমরা চালাইছি। জটিল শর্করা ছিল যেটা আমরা খাইতে পাইতাম, মানে তবে পরিপাক হইতো না, সেটা কি? টায়ালিন এনজাইমের উপস্থিতিতে ভেঙে আমরা মল্টোজ বানিয়েছি। মল্টোজ থেকে মল্টেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ বানিয়েছি, যেটা আমাদের শোষণ উপযোগী। ঠিক আছে, তাহলে দেখো এই যে গ্লুকোজ, তাহলে আমরা হচ্ছে কি? মুখ বিবরে শুধুমাত্র কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হবে, কি হবে না? আমিষ আর লিপিড জাতীয় খাদ্যের পরিপাকটা হবে না, কারণ এই জাতীয় কোনো এনজাইম নাই। জাস্ট মাথায় এই জিনিসগুলো একটু ঢুকায় রাখো। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। সবাই কমেন্টস করে ফেলো লালারসে শর্করা বিশ্লেষী কোন কোন এনজাইম থাকে? লালারসে শর্করা বিশ্লেষী কোন কোন এনজাইম থাকে? সবাই কমেন্টস করো। লালারসে শর্করা বিশ্লেষী কোন কোন এনজাইম থাকে? লালারসে টম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সবাই টম কমেন্টস করতেছো। ওকে, আচ্ছা ঠিক আছে, টায়ালিন আর হচ্ছে মল্টেজ। আচ্ছা ঠিক আছে, বাঙালি শর্টকাটে বিশ্বাসী, এর মাধ্যমে প্রমাণিত, তাই না? বাঙালি চায় কি? সব শর্টকাট হয়ে যায়।
হ্যাঁ আমি জাস্ট 2 দিনের মধ্যে বড়লোক হয়ে যাই, ঠিক আছে, 2 দিনের মধ্যে আমি হচ্ছে শ্রেষ্ঠ একদম ব্রিলিয়ান্ট মানে একদম ভালো স্টুডেন্ট হয়ে যাই, কিন্তু আলটিমেটলি কি 2 দিনে কি কোনো কিছু সম্ভব? সম্ভব না। তো সেই হিসাবে টর্মটাকে একটু ভেঙে ভেঙে লিখতে হবে। দেখো টায়ালিন আর হচ্ছে মল্টেজ এই দুটো এনজাইম থাকে। যাই হোক, ওকে, তাহলে তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে আমাদের দেখো পাকস্থলীতে খাদ্যের পরিপাক, এটা আমাদের জানা লাগবে। পাকস্থলীতে খাদ্য পরিপাক, ঠিক আছে, এইটাও জাস্ট আমরা একটা গল্পের মাধ্যমে শিখে যাব। পাকস্থলীতে খাদ্য পরিপাক জাস্ট একটা গল্পের মাধ্যমে শিখে যাব। যেমন ধরো পাকস্থলী আমরা শেষ করছিলাম অন্ননালীতে, মনে আছে? অন্ননালী প্রথমে কি বলছিলাম, গলবিল থেকে দুইটা পথে দুই দিকে চলে গেছে, একটা শ্বাসনালী অন্ননালী। শ্বাসনালীতে আমি খাদ্য পাঠাইনি, খাদ্য যাবে না কেন? শ্বাসনালীতে খাদ্যবস্তু বেঁধে গেলে কি মরে যাব, তাহলে অন্ননালীতে গেছে। এবার অন্ননালী থেকে খাদ্যবস্তুটা পাকস্থলীতে যাবে, পাকস্থলীতে যে এই খাদ্যটা 2 থেকে 6 ঘন্টা অবস্থান করবে। কোশ্চেন হবে যে খাদ্যবস্তু পাকস্থলীতে যে কত ঘন্টা অবস্থান করে? 2 থেকে 6 ঘন্টা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। খাদ্যবস্তু পাকস্থলীতে যে 2 থেকে 6 ঘন্টা অবস্থান করে, ঠিক আছে। আমরা পড়লাম মুখ বিবরে শুধু শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়, কেন বলতো? কারণ ওখানে টর্ম থাকে। আর এখানে বলবো পাকস্থলীতে ওই শর্করা জাতীয় খাদ্যেরই পরিপাক হবে না, পরিপাক হবে না। শর্করা এই পাকস্থলীতে শুধু এই শর্করা, তাহলে উল্টা দেখো, মুখ বিবরে পড়ে আসছি শর্করা পরিপাক হবে, বাকি দুইটার হবে না। আর পাকস্থলীতে পড়বো শর্করার হবে না, কিন্তু আমিষ আর লিপিডের হবে। কিভাবে হবে আমরা একটু পরে পড়বো। দেখো তাহলে আমরা দুইটা ইনফরমেশন জানলাম যে এখানে 2 থেকে 6 ঘন্টা খাদ্যবস্তুটা 2 থেকে 6 ঘন্টা এসে অবস্থান করে, ঠিক আছে। ওইখানে ছিল বোলাস বা খাদ্যমণ্ড, বোলাস বা খাদ্যমণ্ড, ঠিক আছে। বোলাস বা খাদ্যমণ্ড কিভাবে তৈরি হয়েছিল? লালা রসের সাথে মিশ্রিত হয়ে। এখন এখানে আরেকটা রস মিশ্রিত হবে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক রস। আরেকটা রসের নাম কি? গ্যাস্ট্রিক রস, যেটাকে আমরা বলি গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে। তাহলে যে পাকস্থলীতে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থাকে, গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে যে রসটা খরিত হয় সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রিক জুস, ঠিক আছে, গ্যাস্ট্রিক জুস। তাহলে আমাদের যে খাদ্য ছিল ওই খাদ্যের সাথে আবার আরেক ধরনের রস মিশ্রিত হচ্ছে, তাহলে কি ওইটা কি আরো পাকায় গেল, আরো নরম হয়ে গেল, সেটাকে আমরা বলবো পাকমণ্ড বা কাইম, ঠিক আছে। ওইটাকে ছিল খাদ্যমণ্ড বা বোলাস, এটা হচ্ছে কাইম বা পাকমণ্ড। তাহলে দেখো খাদ্য অন্ননালী থেকে যে খাদ্যটা আসছে সেটা আবার গ্যাস্ট্রিক জুস বা গ্যাস্ট্রিক রসের সাথে মিশ্রিত হয়ে কাইম বা পাকমণ্ডে পরিণত হইলো, ঠিক আছে, কাইম বা পাকমণ্ডে পরিণত হইলো। এখন এই গ্যাস্ট্রিক জুস যেহেতু আমরা টার্মটা জানছি, গ্যাস্ট্রিক জুস সম্পর্কে আমাদের কিছু না কিছু কথা আমাদের জানতে হবে, তাই না? গ্যাস্ট্রিক জুস সম্পর্কে চলো আমরা কিছু কিছু কথা জেনে আসি। গ্যাস্ট্রিক জুসটা আসলে দেখো, গ্যাস্ট্রিক জুস হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে খরিত হয়। গ্যাস্ট্রিক জুস এটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে খরিত হয়। গ্যাস্ট্রিক জুস হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে খরিত হয়, মনে রাখতে হবে। একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরিত হয়। প্রতিদিন কত লিটার গ্যাস্ট্রিক জুস খরিত হয়? 2 লিটার প্রতিদিন। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস খরিত হয়, মনে থাকবে। তাহলে এই গ্যাস্ট্রিক জুসের সাথে আমি ওই যে তোমার কি বলে বোলাস, এই বোলাস মিশ্রিত হয়ে কি তৈরি হচ্ছে বলতো? কাইম বা পাকমণ্ড, কাইম বা পাকমণ্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। এখন তোমার মনে রাখতে হবে পাকস্থলীর প্রাচীর থেকে আমাদের যে গ্যাস্ট্রিক জুসটা নিঃসরিত হচ্ছে, ওই গ্যাস্ট্রিক জুসের মধ্যে কোনো শর্করা বিশ্লেষী এনজাইম নেই, মনে রাখতে হবে। গ্যাস্ট্রিক আমি আবার বলতেছি, পাকস্থলীর প্রাচীর থেকে যে গ্যাস্ট্রিক জুসটা নিঃসরিত হচ্ছে বা নিঃসৃত হচ্ছে, ওইখানে কোনো শর্করা বিশ্লেষী এনজাইম নেই। তাহলে কি আছে? তোমার প্রোটিন আর লিপিড বিশ্লেষী এনজাইম, প্রোটিন বা লিপিড পরিপাককারী এনজাইম আছে। তাহলে গ্যাস্ট্রিক জুসের মধ্যে 2 ধরনের এনজাইম থাকে, একটা হচ্ছে নিষ্ক্রিয়, একটা না দুইটা নিষ্ক্রিয় এনজাইম, নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় পেপসিনোজেন নোজেন, ঠিক আছে। আর হচ্ছে নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় প্রোরেনিন, প্রোরেনিন। তাহলে দেখো এই যে পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক জুসে কি 2 ধরনের এনজাইম, দুইটাই নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় প্রোরেনিন, 2 ধরনের এনজাইম মিশ্রিত হইল, কিন্তু দুইটাই কি বলতো? দুইটাই কিন্তু প্রোটিন জাতীয়,
প্রোটিন বিশ্লেষী। কিভাবে বুঝতে পারতেছি? দেখো, পাকস্থলীর প্রাচীর থেকে যেমন গ্যাস্ট্রিক জুস খরিত হয়, তেমনি ভাবে পাকস্থলীর প্রাচীর থেকে আমাদের HCl ও নিঃসৃত হয়। HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে? আচ্ছা, এটাকে অনেক সময় পাকস্থলীর অ্যাসিড বলা হয়। ঠিক আছে? তাহলে এই পাকস্থলীর প্রাচীর থেকে কি নিঃসৃত হয়? HCl। ঠিক আছে? মনে থাকবে। তাহলে HCl এর কাজ কি জানো? যে কোনো HCl এর কাজ হচ্ছে নিষ্ক্রিয় কোনো এনজাইম পাইলেই ধরে এনে সক্রিয় বানায় দেয়। ঠিক আছে? HCl এর কাজ কি? ধরো তুমি হচ্ছে এখন খুব নিষ্ক্রিয় অবস্থায় আছো, তুমি HCl নিয়ে আসবা, তুমি সক্রিয় বানায় দিবে। তাহলে HCl, এই যে নিষ্ক্রিয় পেপসিনোজেন আর নিষ্ক্রিয় প্রোরেনিন, এটা যখন HCl এর উপস্থিতিতে আসতেছে, তখন এই নিষ্ক্রিয়টাই সক্রিয় হয়ে যাবে। কি হয়ে যাবে? সক্রিয় পেপসিন হয়ে যাবে। সক্রিয় পেপসিন। আর হচ্ছে কি হয়ে যাবে? সক্রিয় রেনিন হয়ে যাবে। সক্রিয় রেনিন। ঠিক আছে? এই প্রো বাদ দিয়ে দিছি। ঠিক আছে? এই দেখো, প্রো বাদ দিয়ে দিছি, রেনিন হয়ে গেছে। পেপসিনোজেন, নোজেনের থেকে তোমার কি বলো? পেপসিন বানাইছি। ঠিক আছে? দেখো HCl, HCl এর কাজ কি বলো? নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় এনজাইমে পরিণত করা। ঠিক আছে? তাহলে দেখো, আমি ধাপে ধাপে আরেকবার বলে আসি। পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয় প্রতিদিন প্রায় কয় লিটার? 2 লিটার। 2 লিটার গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়। ওই গ্যাস্ট্রিক জুসে কি কি এনজাইম থাকে? নিষ্ক্রিয় পেপসিনোজেন, নিষ্ক্রিয় প্রোরেনিন, যেটা দুইটাই প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করে, শর্করা খাদ্য পরিপাক করে না। কারণ কি? এখানে শর্করা খাদ্য পরিপাককারী কোনো এনজাইম থাকে না। ঠিক আছে? এরপরে আবার পাকস্থলীর প্রাচীর থেকে HCl আসলো। HCl এর কাজ হচ্ছে নিষ্ক্রিয় এনজাইমকে সক্রিয় করে দেওয়া। তাহলে কি? নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিন আর নিষ্ক্রিয় প্রোরেনিনকে সক্রিয় রেনিনে পরিণত করে দিল। ঠিক আছে? জাস্ট এটা একটু মাথায় রাখো। জাস্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা সবাই একটু কমেন্টস করে ফেলো এই সুযোগে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কি পরিমাণ গ্যাস্ট্রিক জুস, প্রতিদিন কয় মিলিলিটার, কত মিলিলিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে? একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কত মিলিলিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে? দেখি কে কে অ্যানসার করতে পারে সবার আগে। একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন কত মিলিলিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে? একজন প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক মানুষ প্রতিদিন কত মিলিলিটার গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করে? দেখি সবার আগে কে কমেন্টস করে। হ্যাঁ, স্বর্ণালী দাস 2 মিলিলিটার। ঠিক আছে। আচ্ছা, দেখো, তারপরে নাসরিন জামান 2000। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, 2000। সবাই 2000, শুধু একজনই 2। আমি ভাবছিলাম আরো অনেকে বলবা। আমি কিন্তু কোশ্চেনের মধ্যে মিলিলিটার বলে দিছি, অনেকে খেয়ালই করো নাই। মিলিলিটার, 2 লিটার, 2000 মিলিলিটার। কোশ্চেন, মেডিকেলে চান্স পাওয়ার জন্য আমি আবারও বলতেছি, যতটা না তোমার পরিশ্রম করতে, অবশ্যই পরিশ্রম দরকার, কিন্তু তোমাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে, তোমাকে অবশ্যই টেকনিক্যাল হতে হবে, টেকনিক জানতে হবে, বিভিন্ন টেকনিক দিয়ে এগোতে হবে, তা না হলে মেডিকেলে চান্স কখনো হবে না। ঠিক আছে? তাহলে দেখো, আমি শুধু একটা কথাই বলবো, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাকে টেকনিক জানতে হবে, তোমাকে প্রশ্ন ভালো করে পড়তে হবে, তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। আর আল্লাহ সাহায্য তো লাগবেই, আল্লাহ তাআলা বা ঈশ্বরের সাহায্য তো অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে দেখো, আমরা হচ্ছে যেখানে ছিলাম ওইখানেই চলে যাই। দেখো, আমাদের কি হইলো? সক্রিয় পেপসিন হইলো, সক্রিয় রেনিন হইলো। তাহলে দেখো, যেহেতু ওইটা হইছে, তাহলে ওইটা নিয়ে চলো কিছু একটা করে আসি। সক্রিয় পেপসিন আর হচ্ছে সক্রিয় রেনিন, দুইটা হইলো, তাই না? আচ্ছা, এখন এই পেপসিন কি করে জানো? পেপসিন হচ্ছে জটিল যত আমিষ থাকে না, জটিল আমিষকে ভাঙে। পেপসিন কি করে বলো? জটিল আমিষ, জটিল আমিষ তো জটিল আমিষ যেগুলো থাকে ওইগুলারে ভেঙে ফেলে। কে বলো তো, কে ভেঙে ফেলে? পেপসিন ভেঙে ফেলে। পেপসিন ভেঙে কিসে পরিণত করে জানো? প্রোটিওজে পরিণত করে। প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে। প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে। ঠিক আছে? এখন বলতে পারো, ভাইয়া এই জিনিস কি জীবনে আসবে? এই জিনিস থেকে তোমার মাস্ট বি কোশ্চেন আসে, বিশেষ করে জটিল শর্করা, জটিল আমিষ। জটিল শর্করাকে আমরা একটু আগে পড়ে আসছি, জটিল শর্করাকে টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ ভেঙে মল্টোজে পরিণত করে। মনে আছে? মল্টোজে পরিণত করে। আর দেখো, এই জটিল আমিষকে পেপসিন ভেঙে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে। জটিল যে জায়গায় আছে সবই খুবই ইম্পর্টেন্ট। জটিল আমিষকে পেপসিন, প্রোটিওজে, পেপটোনে পরিণত করলো। ঠিক আছে? আচ্ছা, এবার যেহেতু পেপসিন একটা কাজ করছে, চলো রেনিন কোনো কাজ করলো না কেন দেখে আসি। দেখো, কেসিন, কেসিনকে কি বলা হয় জানো? কেসিনকে বলা হয় দুগ্ধ আমিষ। দুগ্ধ আমিষ। আমরা যখন কেমিস্ট্রি পড়বো, কেমিস্ট্রি তোমার হচ্ছে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 5 কর্মমুখী রসায়ন, ওইখানে আমরা পড়বো এটা, যে দুধের মধ্যে আমিষ থাকে। ঠিক আছে? কেসিন থাকে। ঠিক আছে?
কেসিন থাকে, কেসিন প্রোটিন, আর হচ্ছে হোয়ে প্রোটিন থাকে, ঠিক আছে। আরো অনেক কিছু পড়বো, এখানে অনেক কিছুই আছে। তাহলে দেখো শুধু মনে রাখো দুগ্ধ আমিষ কার নাম? কেসিন। কেসিনের নাম হচ্ছে দুগ্ধ আমিষ, ঠিক আছে। আর দুগ্ধ শর্করা কি বলতো? ল্যাকটোজ। মনে আছে? দুগ্ধ আমিষ হচ্ছে কেসিন, দুগ্ধ আমিষ কেসিনকে প্যারা কেসিনে পরিণত করে কে? দুগ্ধ আমিষ কেসিনকে প্যারা কেসিনে পরিণত করে হচ্ছে রেনিন। দুগ্ধ আমিষ কেসিনকে প্যারা কেসিনে পরিণত করা হচ্ছে রেনিন, মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে দুগ্ধ আমিষের নাম কি? কেসিন। কেসিনকে প্যারা কেসিনে কে পরিণত করলো? রেনিন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বললাম জটিল আমিষকে ভেঙে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে পেপসিন, ঠিক আছে। কেসিনকে প্যারা কেসিনে পরিণত করে কে বলো? রেনিন, ঠিক আছে। আচ্ছা, আর এই প্যারা কেসিনকে আবার পেপটোনে পরিণত করে পেপসিন, ঠিক আছে। এটা বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট তারপরে একটু জেনে রাখো, ঠিক আছে। পেপসিন হচ্ছে প্যারাকেসিনকে পেপটোনে পরিণত করে। তাহলে দেখো দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জানতে হবে। জটিল আমিষকে প্রোটিওজ আর পেপটোনে পরিণত করে কি বলো? পেপসিন। আর কেসিনকে প্যারাকেসিন হচ্ছে রেনিন। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দুগ্ধ আমিষকে প্যারাকেসিনে পরিণত করে কে? রেনিন এনজাইম। খুবই ইম্পর্টেন্ট, জাস্ট এটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, অথবা এটা একটু মেমোরাইজ করতে হবে অবশ্যই, মাস্ট, ঠিক আছে। আচ্ছা, সবাই কমেন্টস করে ফেলো। তোমার কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? সবাই কমেন্টস করো। কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? সবাই কমেন্টস করো। কমেন্ট রেনিন আসতেছে ভাই। হুম, রেনিন কমেন্ট আসতেছে। রেনিন আসতেছে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। রেনিন, ওকে ওকে। কে আগে কমেন্টস করছে? নানজিবা রৌনক শ্রুতি। শ্রুতি কমেন্টস করছে আগে। জি। কথামণি, স্বর্ণালী দাস। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে দেখো যকৃৎ, যকৃতের ক্ষেত্রে আমরা একটু যকৃৎ নিয়ে পড়বো। তাহলে দেখো আমাদের পাকস্থলীতে খাদ্য পরিপাক কিন্তু মোটামুটি শেষ, তাই না? পাকস্থলীতে কি শুধুমাত্র, ও আচ্ছা সরি, আরেকটা কথা বলা হয়নি। পাকস্থলীতে আমরা আমিষ জাতীয় খাদ্যের পরিপাক শিখলাম। লিপিড জাতীয় খাদ্যের পরিপাক হচ্ছে লাইপেজ এনজাইম করে। লিপিড জাতীয় খাদ্যের পরিপাক শুধুমাত্র এটা মাথায় রাখবা, লিপিড, সেখান থেকে আসছে লাইপেজ। লাইপেজ এনজাইম হচ্ছে কি করে? লিপিড জাতীয় খাদ্যকে ভেঙে, মানে চর্বিকে ভেঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলে পরিণত করে, ঠিক আছে। তোমার ফ্যাটকে বা চর্বিকে ভেঙে তোমার কি করে বলো? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারলে পরিণত করে, গ্লিসারলে পরিণত করে কে বলো? গ্যাস্ট্রিক লাইপেজ, ঠিক আছে। এটাও কি পাকস্থলীতে থাকে? আমি বলছিলাম পাকস্থলীতে শর্করা, তোমার শর্করা বিশ্লেষী কোনো এনজাইম থাকবে না, আমিষ থাকবে, লিপিড থাকবে। তাহলে লিপিড হিসেবে কোনটা থাকে? গ্যাস্ট্রিক লাইপেজ। জাস্ট এটা একটু মাথায় রাখো, গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইম থাকে, ঠিক আছে। জাস্ট এটা মাথায় রাখো, এটা বলতে ভুলে গেছিলাম, যাই হোক। এখন দেখো এখানে হচ্ছে আমাদের যকৃৎ, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যকৃৎ, ঠিক আছে। আমাদের আরো একটা টপিক আছে, ওই টপিকটা পড়ে আমাদের শেষ, ঠিক আছে, আজকের মতো। দেখো যকৃৎ নিয়ে আমাদের কি কি পড়া লাগবে আমি একটু বলে দিই। যকৃৎ হচ্ছে মানব দেহের সবথেকে বড় গ্রন্থি। যকৃৎ কি বলো? প্রথম কোশ্চেন এটা। যকৃৎ মানবদের সবথেকে বড় গ্রন্থি, এটা আমি আগেও বলছি। যেটার ওজন হচ্ছে 1.5 থেকে 2 কেজি। যেটার ওজন হচ্ছে কত বলো? 1.5 থেকে 2 কেজি। যা দেহের মোট ওজনের 3 থেকে 5%, মনে রাখতে হবে। একজন পূর্ণবয়স্ক মানুষের যকৃতের ওজন 1.5 থেকে 2 কেজি, যা দেহের মোট ওজনের 3 থেকে 5%। মনে থাকবে, দেহের মোট ওজনের কত বলো? 3 থেকে 5%। আচ্ছা, এরপরে হচ্ছে আর মনে রাখতে হবে যকৃতকে জৈব রসায়নাগার বলা হয়। জৈব রসায়নাগার বলা হয়, অর্গানিক ল্যাবরেটরি, ঠিক আছে, ল্যাবরেটরি বলা হয়, ঠিক আছে। জৈব রসায়নাগার বা অর্গানিক ল্যাবরেটরি কোনটা? যকৃৎ। যকৃতকে কেন জৈব রসায়নাগার বলা হয়? কারণ যকৃতে প্রায় 500 ধরনের জৈব রাসায়নিক কার্যাবলী সম্পন্ন হয়, এই জন্য যকৃতকে কি বলা হয়? জৈব রসায়নাগার। মনে থাকবে, যকৃৎ মানবদের সবচেয়ে বড় গ্রন্থি। যকৃতের ওজন 1.5 থেকে 2 কেজি, যা দেহের মোট ওজনের 3 থেকে 5%। এখানে 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন। দেখো যকৃতকে কি বলা হয়? জৈব রসায়নাগার, অর্গানিক ল্যাবরেটরি। কেন? 500 ধরনের জৈব রাসায়নিক কার্যাবলী সম্পন্ন হয় তাই, ঠিক আছে। যকৃৎ 4টা অসম্পূর্ণ খণ্ড নিয়ে গঠিত। কয়টা? 4টা। অসম্পূর্ণ, অসম্পূর্ণের অতে ভালো করে গোল দিয়ে রাখবা, অসম্পূর্ণ। যকৃৎ হচ্ছে 4টা অসম্পূর্ণ, ঠিক আছে। এই অসম্পূর্ণ অতে ভালো করে গোল দিয়ে রাখবা, 4টা অসম্পূর্ণ খণ্ডক নিয়ে গঠিত, ঠিক আছে। বইয়ে দেখবা লেখা আছে কোয়াড্রেট, কডেট, ডান খণ্ড, বাম খণ্ড, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু সত্য মিথ্যা, তোমার মেডিকেলে দেখবা সত্য মিথ্যা টাইপের কোশ্চেন হয় কিছু কিছু, ঠিক আছে। যকৃৎ হচ্ছে 4টা এরকম দিয়ে দেয় সম্পূর্ণ খণ্ডক নিয়ে গঠিত। সম্পূর্ণ হবে
হবে না, অসম্পূর্ণ খণ্ড। যকৃৎ হচ্ছে 4টা অসম্পূর্ণ খণ্ডক নিয়ে গঠিত, তার মধ্যে ডান খণ্ড, বাম খণ্ড, কোয়াড্রেট আর হচ্ছে কডেট, যার মধ্যে ডান খণ্ডটা সবথেকে বড়। মনে রাখতে হবে, দেখো 4টা খণ্ড হচ্ছে ডান, বাম, কোয়াড্রেট আর হচ্ছে কডেট, ঠিক আছে? তাহলে দেখো ডান খণ্ডটা সবথেকে বড়, আর তোমার কি বলতো, ডান খণ্ডটা সবথেকে বড়, মনে রাখতে হবে সম্পূর্ণ। চারটা অসম্পূর্ণ, সরি 4টা অসম্পূর্ণ খণ্ডক নিয়ে গঠিত, ডান, বাম, কোয়াড্রেট, কডেট, ডানটা হচ্ছে সবথেকে বড়, মনে রাখতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো যকৃতের ভূমিকা আছে কিছু। যকৃতের সঞ্চয়ী ভূমিকাও আছে, বিপাকীয় ভূমিকাও আছে, ঠিক আছে? দেখবা বই লেখা আছে যকৃতের সঞ্চয়ী ভূমিকা, বিপাকীয় ভূমিকা, ঠিক আছে? ওইখান থেকে কি কি পড়া লাগবে আমি জাস্ট একটু বলে দিই। সবাই হেডলাইনটা খুব ভালো করে পড়বা, প্রত্যেকটা হেডলাইন। যকৃতের সঞ্চয় ভূমিকা কিছু কিছু আছে, যেমন ধরো গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ঠিক আছে? কি কি আছে দেখো, গ্লাইকোজেন সঞ্চয় গ্লাইকোজেন সঞ্চয়, ঠিক আছে? তারপরে আছে রক্ত সঞ্চয়, ঠিক আছে? লিপিড এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, ঠিক আছে? তারপরে আছে দেখো পিত্তরস সঞ্চয়, পিত্তরস সঞ্চয়, ঠিক আছে? এরকম গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, লিপিড সঞ্চয়, লিপিড এবং অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, পিত্তরস সঞ্চয়। সো এরকম ভাবে যকৃতের বিভিন্ন ভূমিকা আছে। যেমন ধরো যকৃৎ কি করে, গ্লাইকোজেন সঞ্চয় করে থাকে, ঠিক আছে? আমাদের ওই অতিরিক্ত গ্লুকোজ হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, দেখবা হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? তাহলে দেখো হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা। যকৃৎ হচ্ছে এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কি করে বলতো, প্রথম হচ্ছে গ্লুকোজ হচ্ছে তোমার কি সঞ্চয় করে। যখন এই গ্লুকোজটা অতিরিক্ত হয়ে যায়, তখন গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় ওইটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে, ঠিক আছে? তাহলে এই যে গ্লুকোজ, প্রথম হচ্ছে যকৃৎ হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে গ্লুকোজ সঞ্চয় করতে শুরু করে। যখন এই গ্লুকোজটা অতিরিক্ত হয়ে যাবে, সেটা গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় কি করবে, গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকবে কিসে, যকৃতে, ঠিক আছে? তাহলে এই গ্লাইকোজেনেসিসে সাহায্য করে বলতো কোন হরমোন বলতো, ইনসুলিন। গ্লাইকোজেনেসিসে সাহায্য করে কে বলো, ইনসুলিন, ঠিক আছে? ইনসুলিন হরমোন। ইনসুলিন আমরা দেখি না যে ডায়াবেটিস যাদের আছে তাদেরকে ইনসুলিন দেওয়া হয়। ইনসুলিনের কাজ কি জানো, গ্লুকোজের পরিমাণ কমায় দেওয়া। ইনসুলিন কি করে, গ্লুকোজের পরিমাণ কমায় দেয়। তাহলে দেখো আমাদের অতিরিক্ত গ্লুকোজ ছিল, সেইটাকে আমরা গ্লাইকোজেন বানালাম। তাহলে কি আলটিমেটলি কি আমরা কি করলাম, গ্লুকোজের পরিমাণটা কমাই দিলাম। তাহলে এই কমানোর কাজটা কে করতেছে, ইনসুলিন। এই প্রক্রিয়াটিকে কি বলা হয়, গ্লাইকোজেনেসিস, ঠিক আছে? তাহলে এইখান থেকে জাস্ট এই গ্লাইকোজেন সঞ্চয় থেকে এতটুকু পড়লেই এনাফ, ঠিক আছে? এবার দেখো রক্ত মনে রাখবা, যকৃৎ প্রায় 1500 ঘন সেন্টিমিটারের মতো রক্ত সঞ্চয় করে রাখতে পারে। কোন শিরার মাধ্যমে, হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? এই হেপাটিক পোর্টাল শিরা সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি, এটা বলা খুবই ইম্পর্টেন্ট এবং আমার অনেক পছন্দের একটা লাইন। হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা। চিনি বলতে এখানে গ্লুকোজও বলা যায়। চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকার নাম কি, হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকা কোনটা, হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে? তাহলে হেপাটিক পোর্টাল শিরা আবার কি করতেছে, রক্ত সঞ্চয় করতেছে প্রায় 1500 ঘন সেন্টিমিটার পর্যন্ত। লিপিড এবং অ্যামাইনো অ্যাসিডও সঞ্চয় করে, ঠিক আছে? ভিটামিন সঞ্চয় করে। কি কি সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, খনিজ দ্রব্য সঞ্চয় করে। খনিজ দ্রব্যের মধ্যে অনেক কিছু আছে, যেমন ধরো পটাশিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এগুলো সঞ্চয় করে। ভিটামিনের মধ্যে দেখো চর্বিত দ্রবণীয় ভিটামিন যারা আছে, এ ডি ই কে, অ্যাডেক, আর পানিতে দ্রবণীয় ভিটামিন যারা আছে, এই সবগুলোকে সঞ্চয় করে, ঠিক আছে? ফলিক অ্যাসিড, ঠিক আছে? এই সবগুলো হচ্ছে সঞ্চয় করে কে, যকৃৎ, ঠিক আছে? পিত্তরস সঞ্চয় করে, ঠিক আছে? আর লিপিড আর অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে। তোমরা শুধুমাত্র সঞ্চয় ভূমিকার আমি যতটুকু বললাম আর পাশাপাশি হেডলাইনটা একটু পড়বা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই একটু আমাকে কমেন্টস করে জানাও তো, যকৃৎ প্রায় কতটুকু রক্ত সঞ্চয় করে রাখতে পারে, কত ঘন সেন্টিমিটার? সবাই কমেন্টস করে ফেলো তো, যকৃৎ কতটুকু রক্ত সঞ্চয় করে রাখতে পারে, যকৃৎ কত ঘন সেন্টিমিটার রক্ত সঞ্চয় করে রাখতে পারে? 1500 কমেন্টস আসছে, কত বলো, 1500। আচ্ছা, ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে দেখো আমাদের লাস্ট টপিক হচ্ছে যকৃতের বিপাকীয় ভূমিকা। কি ভূমিকা বলো, বিপাকীয় ভূমিকা।
যকৃৎ আবার বিপাক কাজেও সাহায্য করে। বিপাক কি কি বিপাক করে বলো? যকৃৎ হচ্ছে তোমার হচ্ছে গ্লুকোজ বিপাক মানে হচ্ছে কার্বোহাইড্রেট বিপাক করে। কার্বোহাইড্রেট বিপাক, এখানেও হেডলাইন গুলো খুব ভালো করে পড়তে হবে। কার্বোহাইড্রেট বিপাক, প্রোটিন বিপাক, ঠিক আছে, লিপিড বিপাক, লিপিড বিপাক, তারপর হচ্ছে কি হরমোনের উৎপাদন ও ভাঙন, হরমোনের উৎপাদন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি বলতো টক্সিক বা বিষ, টক্সিন বা বিষ অপসারণ, টক্সিন বা বিষ অপসারণ করে থাকে, তাপ উৎপাদন করে। দেখবা সবগুলো তোমার কি পয়েন্ট আকারে লেখা আছে, তোমরা হেডলাইনটা সুন্দর করে পড়বা। আর আমি এখান থেকে যে লাইনগুলো বলে দিচ্ছি ওই লাইনগুলো তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। যেমন ধরো প্রোটিন, এরা হচ্ছে কি বিভিন্ন ধরনের কি প্রোটিন বিপাকে সাহায্য করে থাকে যকৃৎ, ঠিক আছে। লিপি আর তারপরে দেখো হরমোন, হরমোন নিয়ে কিন্তু আমরা একটু আগেও বলছি যে দ্রুত ধ্বংস ধীরে ধীরে ধ্বংস। দ্রুত ধ্বংস হচ্ছে কারা? অ্যালডোস্টেরন টেস্টোস্টেরন, মনে আছে? আর ধীরে ধীরে ধ্বংস হচ্ছে কারা বলতো? তোমার কি ইনসুলিন, গ্লুকাগন, আন্ত্রিক হরমোন, মনে আছে এটা? আচ্ছা, তাহলে দেখো দ্রুত ধ্বংস আর ধীরে ধীরে ধ্বংস হরমোন আমরা পড়ছি টক্সিন বা বিষ অপসারণ করে থাকে। এরা যকৃৎ হচ্ছে টক্সিন বা বিষ অপসারণ করে থাকে, তাপ উৎপাদন করে। যে তোমার হচ্ছে কি বলতো বিপাকীয় ভূমিকার মধ্যে আবার তাপ উৎপাদন আছে, লিপিড আছে, ঠিক আছে। প্রোটিনের মধ্যে আবার দেখো ডিঅ্যামিনেশন প্রক্রিয়া আছে। ডিঅ্যামিনেশন প্রক্রিয়ার মাধ্যমে কি করে বলতো? প্রোটিন বিপাকে সাহায্য করে থাকে, ঠিক আছে। তাহলে দেখো বিপাকীয় ভূমিকার শুধুমাত্র হেডলাইন গুলা, যে হেডলাইন গুলা ভালো করে আছে হেডলাইন গুলা তোমার হচ্ছে পড়বা ভালো করে। আর হচ্ছে আমি যে লাইন গুলার কথা বললাম এই লাইন গুলা তোমরা একটু সুন্দর করে পড়ে ফেলবা, ঠিক আছে। তাহলে দেখো আজকে আমরা কি কি পড়লাম, আজকে কিন্তু আমরা অনেক কিছু পড়ছি না? পরিপাক পড়ছি, দন্ত সংকেত পড়ছি, লালারস পড়ছি, ঠিক আছে, মুখ বিবরে খাদ্যের পরিপাক পড়ছি, পাকস্থলীতে পরিপাক পড়ছি, যকৃৎ পড়লাম, ঠিক আছে। তারপর আবার ওইদিকে হচ্ছে আমরা বিভিন্ন পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানছি, পৌষ্টিক নালীর মধ্যে কি কি আছে, ঠিক আছে, ক্ষুদ্রান্তের মধ্যে কি কি আছে, বৃহদন্ত্রে কি কি আছে, পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে জানছি, ঠিক আছে। মোটামুটি অনেক কিছু জেনে ফেলছি। তোমরা আমাকে সুন্দর মতো ক্লাসের শেষে জাস্ট দুইটা প্রশ্ন করবো, দুইটা প্রশ্নের অ্যান্সার করে দাও সবাই। দেখি কে আগে কমেন্টস করতে পারে, দেখি একটা প্রতিযোগিতা হয়ে যাক। সবাই কমেন্টস করে ফেলো, সবাই কমেন্টস করে ফেলো। তোমার হচ্ছে শিশুদের দুধদাঁতের সংখ্যা কয়টা দেখি? সহজ কোশ্চেন, সহজ কোশ্চেন, দেখা যাক কে হচ্ছে সবার আগে কমেন্টস করতে পারে। দেখি কে আগে সবার আগে। নাসরিন জামান, হ্যাঁ ও ফার্স্ট হয়ে গেছে 20। সাদিয়া হোসেন কথামণি তোমার হচ্ছে 20। আচ্ছা সবাই 20, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে হচ্ছে দেখো আমার আরেকটা কোশ্চেন, সবাই একটু বলো। চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকার নাম কি? চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকার নাম কি? চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকার নাম কি? চিনি বহনকারী একমাত্র রক্তবাহিকার নাম, দেখি কে সবার আগে কমেন্টস করতে পারে। সবটুকু লিখতে হবে, শুধু হেপাটিক শিরা লিখলে হবে না, আগে লিখতে যে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাইলে এখানে হচ্ছে স্বর্ণালী দাস হেপাটিক পোর্টাল, তারপরে শিরা লেখো নাই। হেপাটিক পোর্টাল ধমনী কি হবে? হবে না কিন্তু, হেপাটিক পোর্টাল শিরা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আজকে আমরা অনেক কিছু শিখে ফেলছি আজকে ইনশাআল্লাহ। তাহলে হচ্ছে আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। তোমরা অনেক ভালো রেসপন্স করছো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাস আশা করি সবাই মোটামুটি বুঝতে পারছো। আজকে আমি যতটুকু পড়াইলাম তোমাদের কাজ হবে কি বলতো, আবার আগামীকাল বা তোমার হচ্ছে পরে আরেকটা ক্লাস হবে, তারপর এক্সাম হবে, একসাথে এক্সাম হবে। তোমাদের কাজ হবে এতটুকুই, বই প্লাস তোমাদের বিভিন্ন যে প্র্যাকটিস বুক গুলো আছে প্র্যাকটিস বুক গুলো দেখে সুন্দর করে পড়াটা এগিয়ে রাখতে, ঠিক আছে। সবাই একটা কথা মাথায় রাখবা, কেউ কিন্তু আসলে বসে থাকে না, বুঝছো? সবাই কিন্তু আলটিমেটলি চেষ্টাটা চালায় যাচ্ছে। যতই আমরা বলি যে করোনা বা লকডাউন চলতেছে, সবাই বসে আছে বা এই জাতীয় কিছু, এই কথাটা ভেবে কেউ ভুল করবা না। সময় চলে যাচ্ছে, সবাই কিন্তু পড়াশোনার মধ্যে আছে। তুমি যদি পড়াশোনা না করো, তুমি যদি ঢিলামি করো, তো তোমারই হচ্ছে লস হবে, তুমি পিছায় পড়বা, ঠিক আছে। তোমার জীবন, পড়ালেখাটাও তোমার, তোমার ক্যারিয়ার, সবকিছু তোমার। এই যে ক্যারিয়ার বা লাইফ, এটা আসলে কেউ কাউরে দেয় না, কেউ কাউরে ভাগ দেয় না, ঠিক আছে। ইভেন ইফ তোমার বাবা মাও, ঠিক আছে, তুমি এটা কাউকেই দিতে পারবা না। তোমার লাইফ, তোমার ক্যারিয়ার, এটা শুধু তোমারই। সো আলটিমেটলি এটা শুধু তোমাকেই কি তোমার এইটা শুধু তোমাকেই চেষ্টা করে এটা কি গঠন করতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে সবাই পড়ালেখাটা চালায় যাও। যতটুকু পড়ালাম এটা হচ্ছে বই প্লাস হচ্ছে বিভিন্ন প্র্যাকটিস বুক দেখে রিভিশন দিয়ে দাও। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ওকে।